वन्दे लोकतिलकं सात्वतवार्ताविभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम् आयाहि वरदे देवी धृतिकृतिविभावरे अच्छेद्यश्रेयोनिष्ठेषु इष्टार्थं परिवेदिनी तत्त्वज्ञानविवेकिनी त्वं दीप्तकृतिमण्डिते धीविनायनी भावार्थौ विभूतिविभवान्विते धर्मविधायित्री देवी कृतियज्ञनियोजिके सत्ताचारसुपालिके बोधिकारिणीते नमः। হে বরদাত্রী দেবী, তুমি এসো। তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমি আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমি ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্ন। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী। তোমাকে নমস্কার। আমরা যাজন সংকেতের যে বিষয়টায় আগের দিন অবধি আমরা ক্লাস করেছিলাম, সেই লাস্ট পয়েন্টটায় আমরা পড়েছিলাম। আপনাদের যদি কারোর বাংলায় সমস্যা হয় আমাকে বলতে পারেন। We can speak in other languages. We can be in English, we can do a little bit of Hindi, and we can do a hybrid mixture of all of those languages. So language बैरियर नहीं होना चाहिए। हम मिक्स करके भी अलग अलग लैंग्वेज में हम क्लास को प्रेजेंट कर सकते हैं। और बांग्लाয় তো আমি বলছি, যেহেতু আসল লিটারেচারটা বাংলায় আছে তাই বাংলায় এগোনো সুবিধাজনক। ঠাকুর বলেছেন যে টু সামারাইজ ইট লাস্ট ফিউ পয়েন্টস, যে যাজকের যে বেসিক ফান্ডা, যে বেসিক মিশন, যে আমার মধ্যে যে ইষ্টপ্রাণতা, এই ইষ্টপ্রাণতাটাকে অন্যের মধ্যে চারিয়ে দেওয়া। এই অন্যের মধ্যে চারিয়ে দেওয়ার মধ্যে আমার আগুনটাও আরও জ্বলে ওঠে প্রথমত, দ্বিতীয়ত তার মধ্যে ইষ্ট অনুশীলন যখন ঢোকে তখন সেটা আমার পারিপার্শ্বিককেই আরও ক্লিন করে তোলে, যেটা আমার জন্য একটা পজিটিভ ফিডব্যাক লুপের কাজ করে। তাই যখন আমি যখন অ্যাজেন্ডা বানিয়ে বেরোই, যখন আমি প্রত্যেককে নিয়ে যাই, এখানে ঋত্বিক, অধ্যর্য, যাজক ইত্যাদি জায়গাগুলোর কথা চলে আসে, আমরা একসাথে যখন যাজনে বেরোই ইত্যাদি ধরনের প্রসঙ্গ চলে আসে, তখন বলা হয়েছে যে এমনভাবে ঋত্বিক বা যাজকের বিষয় বলতে হয় বা আমাদের প্রেজেন্ট করতে হয় যাতে তার ওপর মানুষের শ্রদ্ধা আসে। কারণ শ্রদ্ধা হচ্ছে সেই মোড অফ মাইন্ড, শ্রদ্ধা একটা এমন স্টেট অফ মাইন্ড, রেসপেক্ট একটা হয়, রিগার্ড একটা হয়। রিগার্ড ইজ আ হায়ার, হ্যাঁ, তো একটা হায়ার স্টেজ। তো আমার এমন একটা অবস্থা মনের, শ্রদ্ধার একটা একটা গুণ আছে যে শ্রদ্ধা হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু রিসেপটিভিটি বেড়ে যায়। হ্যাঁ, এটা যেন একটা প্লেন, আমার এইখানে ফোনটা রয়েছে, হ্যাঁ, শ্রদ্ধা সবসময় এটা যদি আমার অবজেক্ট অফ রিগার্ড হয়, শ্রদ্ধা সবসময় আমাকে এই জায়গাটা এনে দেয়। তো নলেজটা আমার কাছে ইজিলি ফ্লো করতে পারে, এই গ্রেডিয়েন্টটা তৈরি হয়। তাই জন্য শ্রদ্ধা একটা খুব ভালো জিনিস। তাই ঋত্বিক বা সেরকম শ্রী ঠাকুরের মানে আদর্শের কথা বলার যারা বলেন, আদর্শকে যারা প্রসার করেন, সেরকম মানুষের প্রতি যাতে মানুষের শ্রদ্ধা আসে, সেই জিনিসটার প্রতি দায়িত্ব রেখে আমাদের আচরণ করলে ভালো হয়। তাহলে কি হয়? তাহলে আমার এই মিশন, যেটা হচ্ছে লোকের মধ্যে তার ইষ্টপ্রাণতার সমাবেশ, এই জিনিসটা খুব ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, পরিষ্কারভাবে হয়। ঠিক আছে? তা এই জন্য যতটা সম্ভব ততটা তাদের প্রশংসা করতে বলেছে, নিন্দা করতে বারণ করেছে। কিন্তু এখানে এটা তিনি ভালো করে স্পষ্ট করে দিয়েছেন সিক্সথ পয়েন্টে, যে ততক্ষণ আর ততদূর পর্যন্তই প্রশংসা করতে হবে বা গুণকীর্তন করতে হবে যতক্ষণ তা নিজের আদর্শে ধাক্কা না লাগে। এই প্রশংসা করতে করতে ধরো আমি
সুমনের প্রশংসা খুব করলাম, আমি হরপ্রসাদের প্রশংসা করলাম, এই প্রশংসা করতে করতে যেন এমন না হয় যে যে তার অবগুণগুলোও আমি সায় দেওয়া শুরু করলাম, বা আমি তাকেই ক্ষতি করে দিলাম, তার মধ্যেই একটা ভ্রম তৈরি হয়ে গেল যে আমি এটা এই জন্য করছি, আমার আহ, আমি এটা করছি মানে এটা আমার খুব, আমি বড় মস্তান হয়ে গেছি। হ্যাঁ, তার ওর জন্য ঠাকুর বলেছেন যে প্রশংসা করতে করতে তাদের ধরিয়েও দিতে হয়, তাদের এটাও ধরিয়ে দিতে হয় যে অমুক অমুক সময় অমুক অমুক মহাপুরুষের পতন হয়েছিল অমুক অমুক কারণের জন্য। এই যে এই ব্যাপারগুলোও ধরিয়ে দিতে হয় মানুষকে, মানুষকে ধরিয়ে দিতে হয় এবং বলে দিতে হয় যে তার যে রাবণও তো সাধক ছিল, তারও তো এরকমভাবে পতন হয়েছিল, তাই না? তো এই বিষয়গুলো ধরিয়ে দিলে তখন কি হয়, তখন আমরা, তখন তাদেরও সুবিধা হয় কি, তারা একটা, হ্যালো, আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যালো, একটু কেউ আনমিউট করে বলো দেখি আমার আওয়াজ শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। পরিষ্কার? শোনা যাচ্ছে ভালোভাবে শোনা যাচ্ছে। ঠিক আছে। তো তখন আমরা ভালো করে আমাদের তখন তার সুবিধা করে দেওয়া হয় যে আমরা তখন তার ক্ষতিটা করি না, তাই না? তা এই এই জায়গাগুলোই আমাদের কিন্তু খুব অ্যালার্ট হতে হবে যে আমরা যেন কোনোভাবে তার ক্ষতিতে, যতক্ষণ না তার ইষ্টে ধাক্কা লাগছে ততক্ষণ আমাদের প্রশংসাটা করতে হবে, ঠিক আছে? তাই এই অবধি মোটামুটি ছিল। হ্যাঁ, যাতে, কারণ ওটা করলে যেন ভণ্ডামি না ঢুকে পড়ে। এরপরে পয়েন্ট নাম্বার 7-এ ছিল, যদি যজমানের কথার ভিতর দিয়ে, এই পয়েন্টটা আমি পড়ছি, পরেরগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। যদি যজমানের কথার ভিতর দিয়ে কোনো ঋত্বিক প্রতিঋত্বিক অধ্যর্য বা যাজকের কথার এমনতর কোনো ত্রুটি পাওয়া যায় যাহাতে যজমানের বুঝিবার অন্তরায় হইতেছে বলিয়া মনে হয়, তাহা হইলে এমনতরভাবে বুদ্ধিমত্তার সহিত ব্যাখ্যা করা উচিত যাহাতে ঋত্বিক প্রতিঋত্বিক অধ্যর্য বা যাজকের কোনো দোষ না দিয়াও যজমানকে সহজেই বুঝাইয়া দেওয়া যায়। তো আমি যদি এবার একজনের ব্যাপারে প্রশংসা করি, একজনের ব্যাপারে প্রশংসা করি, এবার সে যখন তার কোনো দোষ বা কিছুর ব্যাপারে আমাকে বলে, সেটাও আমাকে এমনভাবে প্রেজেন্ট করতে বলেছেন, এমনভাবে তুলে ধরতে বলেছেন যাহাতে আমি তাকে সঠিক দিকটাও ধরিয়ে দিতে পারি, আবার তার প্রতি যেন অশ্রদ্ধা না হয়, তার সেই দোষটা পিন পয়েন্ট করতে না পারে সেটাও হতে পারে। এটা কেন এটা বলা হচ্ছে, দেখো, আমরা কতভাবে চেষ্টা করি কাউকে ডাউন করার, তাই না? এখানে ঠিক তার উল্টোটা, কতভাবে এই যে আমাদের ভিতর যে একটা ডিপ্লোম্যাসি, কূটনীতি করার যে একটা একটা কায়দা আছে, আমাদের মধ্যে যে স্কিলটা আছে, এই ডিপ্লোম্যাসিটাকে কিন্তু এখানে ভালো করে ধর্মের কাজে লাগানো হচ্ছে। শ্রীকৃষ্ণ কি ডিপ্লোম্যাট ছিলেন না? ভয়ঙ্কর ডিপ্লোম্যাট ছিলেন, কিন্তু তার ডিপ্লোম্যাটটা ছিল ধর্মার্থে। তাহলে আপনি যত ঠাকুরকে নিয়ে এক্সপ্লোর করবেন, ঠাকুরের প্রিন্সিপালস, ঠাকুরের আদেশ নির্দেশ এক্সপ্লোর করবেন, তত দেখতে পারবো যে ইট ইজ অ্যাবাউট ইউজিং আওয়ার ফ্যাকাল্টিজ ইন ডিফারেন্ট ডাইরেকশনস। আমাদের মধ্যে যত রকমই ফ্যাকাল্টি আছে, যে যাজনের প্রসঙ্গে পড়তে পড়তে আমরা যে কূটনীতি বা এইসব নিয়ে ভাবছি, যে ডিপ্লোম্যাটিক আনসার দেওয়া, এই ডিপ্লোম্যাসি অনেকে খারাপভাবে ইউজ করে, তাই না? ডিপ্লোম্যাটিক্যালি আমরা উত্তর দিই করি, এখানে সেই ডিপ্লোম্যাসিটাও এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে যাতে এতেও যাতে কোনোভাবে এ পার্টিও দুঃখ না পায়, এই যে বলছে, যে দোষ ধরছে, দোষটাও তো জেনুইন, এমনভাবে বলতে পারো ওকেও কায়দা করে বুঝিয়ে দিতে হবে যে তুমি ভুল করেছিলে, শুধরে নাও, আবার যাতে তার সেই শ্রদ্ধা বা সেলফ এস্টিমেও যাতে তার ক্ষতি না হয়। এই ডিপ্লোম্যাসি, এই এত কিছু, এগুলো থাকবে কি করে মাথায়? এগুলো তখনই থাকবে মাথায়, বা এটা করার মোটিভেশন আমরা তখনই পাবো যখন আমরা ইষ্টে ফ্যানাটিক্যালি তৎপর হয়ে থাকব, যখন আমরা তাতে বা তার মিশনটাকে এতটা বুঝবো এবং এতটা সেটা নিয়ে কনসার্নড হব যে এইটা আমাদেরও পেয়ে বসবে, এটা আমাদের দায়িত্ব বলে মনে হবে, তাই না? এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমি এবার অঙ্কিতা
দাস মাকে বলি, আপনি এটা পাঠ করেন, তো নেক্সট পয়েন্টটা পাঠ করেন, পয়েন্ট নাম্বার 8। হ্যালো, আমি আমারটা কথাটা শোনা শোনা যায়নি। যাজন করিতে গেলে, হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম, যাজন করিতে গেলে সহজনম্য ভাব লইয়া চলা সত্ত্বেও অন্তরে অন্তরে অটুট আদর্শ প্রাণতা লইয়া সেটানিকলি তৎপর মঙ্গল লইয়া প্রতি ব্যক্তিতে তোমার আদর্শের প্রতিষ্ঠার জন্য উন্মুখ, তা যেন তোমার ভাব, বাক্য, আচরণ ও ব্যবহারে প্রতি প্রত্যেকেরই সান্নিধ্য তাহার প্রাণস্পর্শী রকম সৃষ্টি না করিয়া শুধুমাত্র একটা নিছক খেল পাতালমতে পর্যবসিত হইয়া ঠাট্টা, ইয়ার্কি বা হাস্যোদ্দীপক রকমের আবহাওয়া তৈরি না করে, অথবা তোমার বেকুবি সরলতা অযথা বাধার সৃষ্টি না করে। বাহ, খুব ভালো। এখানে কি বলেছে? আগে আমি আগে বাংলা এত পারি না, আপনি খুব ভালো পড়লেন। আপনি পারেন না কে বললো? এটা তো তো আমি দেখছি মানে তো প্রনাউন্সিয়েশন গুলো ভুল হয় অল্প। না, ঠিক আছে। তা যেটা হয়েছে আমার মনে হয়, আমি মাধ্যমিকের সময় আমার বাংলা পরীক্ষা ছিল অ্যাকচুয়ালি, মানে আমার দরকার ছিল, তখনও আমি এতটা পড়তে পারতাম না যতটা আপনি পড়লেন। তো ইটস মাচ মাচ গুড, আই উড সে। হ্যাঁ, মাচ বেটার। খুব ভালো লাগলো মা। হ্যাঁ, খুব ভালো লাগলো। ঠিক। তো এখানে বলেছেন যে যাজন, আচ্ছা আমি যে বাংলায় কথা বলছি সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বাংলা বুঝি, কিন্তু মানে আমরা আমাদের আসামে বাংলা হ্যাঁ, পড়াটা কম, বুঝতে পেরেছি, সব বুঝতে এসামিস পেরেছি, পড়তে হয়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে যাজন করতে গেলে সেই এমন সহানুভূতি আর সেবাপূর্ণ সহজ নম্য ভাব লইয়া সত্ত্বেও, তাহলে দেখো, আমাকে সহানুভূতি মানে সহ অনুভূতি মানে তার পজিশনটা বুঝে কম্প্যাশনের সাথে তার জায়গায় নিজেকে বসে, যে ও এরকম ডিস্ট্রেসে আছে, ওই জায়গায় আমি থাকলে কি হতো, এইটা হচ্ছে সহ অনুভূতি। ওর সঙ্গে থেকে ওর মতো করে অনুভব করা, আমার জায়গায় ওর জায়গায় আমি হলে কেমন লাগতো, এই জায়গায় এটা হচ্ছে সহানুভূতি। সহানুভূতির সঙ্গে সেবা আসে। হুম, সেবা মানে তাকে কিছু করে দিতে চাই, তাকে কিছু দিতে চাই, সেবা ভাব আসে। এই সহানুভূতি, সেবা আর সহজ নম্য, যে আমি খুব সিম্পল, যতটা ইজি ওয়েতে তার সাথে মেশা যায়, এটা করতে বলেছেন। কিন্তু এটা চলা সত্ত্বেও অন্তরে অন্তরে একটা অটুট আদর্শ প্রাণতা লইয়া ফ্যানাটিক্যালি তৎপর প্রাণে বসবাস করিতে হয়। ফ্যানাটিক মানে হচ্ছে একটা গোড়ার কাইন্ড অফ, যে নিষ্ঠা আর গোড়ার মাঝামাঝি যে জায়গাটায়। সহজ নম্য, আমি নত হই, আমি সেবাপূর্ণ, তাই না? একজন ফিলোসফার একটা কথা বলেছিলেন যে জলের অদ্ভুত মহিমা, জলের মতো এত তরল, এত নরম জিনিস হয় না। একটা গানও আছে যেটা ঠাকুর গাইতেন, রজনীকান্ত সেনের, প্রেমে জল হয়ে যাও গলে, কঠিনে মেশে নাশে, মেশে রেশে তরল হলে, মেশে রেশে তরল হলে, চিরদিন হয়ে নত, বয়ে চলো নদীর মতো, কল কলে অবিরত, জয় জগদীশ বলে, জল হয়ে যাও বলে। নত হয়ে, জগদীশের নাম নিয়ে নত হয়ে সকলের সাথে মিশে চলতে বলছেন। কিন্তু ওই ফিলোসফার বলেছিলেন যে জলের মতো এত তরল আর এত সিম্পল জিনিস হয় না, বাট
এই জলই যখন স্রোত নিয়ে ভরভর করে যায় নদীর মধ্যে, এ কিন্তু বড় থেকে বড় পাথর ভেঙে চূর্ণ করে দেয়। এ কিন্তু পাহাড়কে ছেদ করে ভেদ করে কেটে পাহাড় কেটে চলে যায় জল। এমনই আমাদের সহানুভূতি ও সেবাপূর্ণ সহজ নম্য ভাব লইয়া কিন্তু চলা সত্ত্বেও অন্তরে একটা ফ্যানাটিক্যালি, ইষ্টের জন্য আমি চ্যুত হব না, ইষ্ট নিয়ে আমি ফ্যানাটিক, আমি মানুষের মঙ্গলালিপ্সু ইষ্টের জন্য। আই এম ফর দ্য লর্ড, নট ফর আদার্স, আই এম ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তিনি চান বলে এই ফ্যানাটিসিজম আমাদের মধ্যে রাখবে। এবং আমি তাকেই ভালোবাসি যিনি তার যত কাছের, যিনি তন্ময়, যিনি ইষ্টে আপ্রাণ, ইন অ্যাকশন, ইন পার্সোনালিটি, সেই মানুষের আমি আপ্রাণ। এই একটা বোধ আমাদের রাখতে হয়। আর তুমি যে মানুষের মঙ্গলালিপ্সু হইয়া প্রতি ব্যক্তিতে তোমার আদর্শের প্রতিষ্ঠার জন্য উন্মুখ, তা এই যে আমি প্রত্যেকের মধ্যে যে আমি আমার আদর্শকে এস্টাবলিশ করতে চাই, আমি প্রত্যেকের ভিতরে আমার ইষ্টকে প্রতিষ্ঠা করতে চাই, এই জিনিসটা, এটা যে আমার রকম, আমার রকমটাই এরকম যে আমি অন্যের মধ্যে ইষ্টকে এস্টাবলিশ করতে চাই, এই ইমেজটা যেন আমার আচারে ব্যবহারে সব কিছুতে ইভ্যানেট করে এবং প্রত্যেকের সান্নিধ্যে তাহার প্রাণস্পর্শী রকম সৃষ্টি না করে শুধুমাত্র এটা যেন একটা পাতলামতে পর্যবসিত না হয়, হয়ে একটা ঠাট্টা ইয়ার্কির বিষয় তৈরি না হয়। তাহলে ওটা উল্টে আরও সরলতার বাধা সৃষ্টি করে, মানে বোকা না। কিন্তু ঠাকুর কোথায় বলেছিলেন যে সরল হয়েও কিন্তু বেকুব হয়েও না সত্যানুসরণে, এখানে ওই পয়েন্টটা। যে বোকা না, কিন্তু সরল, বোকা না, সরল অ্যান্ড অনেস্ট, বোকা না। সব বুঝি, সব জানি, বাজে ভালো মন্দ দুই জানি, করি ভালোটা। এটা হচ্ছে সরল সাধুতার লক্ষণ। জানিব বাজে, জানিব ভালো, হ্যাঁ, দেখব প্রতিকূল, সবের মধ্যে করব আমি যাহা অনুকূল, এরকম টাইপ। সব যেটা অনুকূল বুঝবি, ঠিক বুঝবি, আদর্শের সাথে যেটা ম্যাচ করবে আমি সেটাই করব। ঠিক আছে? হরপ্রসাদ, তুমি 9 নম্বর পয়েন্টটা পড়ো দেখি। দাদা আমি একটা ফোন কলে আছি, আমি মানে দিদি রক্ত ম্যানেজের জন্য ঠিক আছে, তুমি করো, একটা ওটা ফোন করো, কলে আছি। ওটা করো, আচ্ছা ওটা করো। IMDP তুমি পড়ো দেখি ভাই। দাদা হুম দাদা বাংলা প্রোনাউন্সিয়েশন কিন্তু খুব খারাপ হতে পারে। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। যজমানের কোন বিষয়ে কোন দুর্বলতাকে বিশেষ স্থল ওটা বে- কোনো বিষয়ে কোনো কোনো দূর, হ্যাঁ, ঠিক আছে। কোনো বিষয়ে কোনো দুর্বলতাকে বিশেষ স্থল ব্যতি রেখে কোনো প্রকারে ঘৃণা বা আঘাত না করিয়া তাহার ওই দুর্বলতা যে সহজ পরিহার্য, তাহা নিজের ওই প্রকার দুর্বলতা কতটুকু আদর্শ প্রাণতা লইয়া কি করিয়া কত সহজে অতিক্রম করা হইয়াছিল। উদ্যুত কি আছে? হুম উদ্যুত, উদ্বুদ্ধ এটা প্রাণে, উদ্বুদ্ধ প্রাণে। উদ্বুদ্ধ প্রাণে ভাব ভঙ্গি ও ব্যবহারের মধ্যে দিয়া তাহারই বিপদ উদাহরণে তাহাকে উদ্দীপিত করত, তৎক্ষণ সংবেগী করিয়া তোলায় দুর্বলতা বা অজ্ঞানতা প্রশমনের সইয়া পুনহা শ্রেয়পন্থা। শ্রেয়পন্থা। খুব ভালো। একটা জিনিস বলি সবার জন্য, যে এই যে পড়ছি না আমরা, এটা পড়ে যে একটা অ্যালার্ট হয়ে যাচ্ছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের ক্লাসের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং কারণ ঠাকুরের যে লিটারেচার, দিস ইজ এ পার্ট অফ ঠাকুর, এটা আমরা ভুললে হবে না। ঠাকুরের লিটারেচারটা ইজ এ পার্ট অফ ঠাকুর, ইট ইজ এ পার্ট অফ প্র্যাকটিস। যখন আমরা যজন বলি, যজনের মধ্যে আছে নাম, ধ্যান, সদাচার পালন, অভ্যাস নিয়ন্ত্রণ, ব্রত, তপস্যা, অধ্যয়ন। এই যে অধ্যয়ন বলছি, অধ্যয়নটা পার্ট অফ যজন। এই যে পড়ছি একটু হলো, এই যে এগুলো মন্ত্র বিশেষ, এগুলো একরকম মন্ত্রর মতো কাজ করে। ঋষির মুখ থেকে যা বেরোয়,
ঋষির বাণী, সেটা কিন্তু মন্ত্র, প্রার্থনা, এইগুলো শ্রী শ্রী ঠাকুরের মুখ থেকে যা বেরিয়েছেন সেগুলো কিন্তু মন্ত্র। সেগুলো এখন আমরা পাঠ করি, ইটস ইকুইভ্যালেন্ট টু রিডিং স্পিরিচুয়াল বুকস। ইট ইজ এ স্পিরিচুয়াল টেক্সট। সো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এগুলো যাতে পড়া। এই 9 নম্বর পয়েন্টে তিনি বলছেন যে ধরো কারুকে আমি শ্রী শ্রী ঠাকুরের কথা বলছি বা কারোর সঙ্গে সে প্রসঙ্গ উঠেছে, কারোর সঙ্গে যাজন হচ্ছে, কাউকে যাজন করা হচ্ছে, সেইভাবে যজমানের অনেকগুলো দুর্বলতা বা দোষ দেখা গেল যে সে এটা হয়েছে তার সাথে, এরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার এইটা বাজে ওইটা বাজে, এরকম কোনো অবগুণ আছে, তখন তাকে এরকমভাবে কোনো রকম ঘৃণা বা আঘাত করতে বারণ করছেন ঠাকুর। এটা করেছি যে বাবা, এরকম না, বরং তাকে এমনভাবে মোটিভেট করা যায় এবং তাকে মোটিভেট করে বোঝাতে হবে যে এটা তো খুব ইজিলি ঠিক করা যায়। ধরো কেউ সিগারেট স্মোকিংয়ের খুব আছে, যেটা আমাদেরও ছিল, ওই ছেলেটার ছিল ওরকম, এটা কত ইজিলি এটাকে ঠিক করা যায়, যে কত সহজে তা অতিক্রম, এবং আমি যখন আমার আদর্শ প্রাণতার জন্য এই জিনিসটাকে যে কত সহজে অতিক্রম করেছি, এরকম উদাহরণের সাথে তাকে উদ্দীপ্ত করতো, তাকে উদ্দীপ্ত করে তোলাই কিন্তু এই তার যে দুর্বলতা বা তার যে অজ্ঞানতা সেটা প্রশমনের বেস্ট ওয়ে। এটাই বলেছে। এটা কি বোঝা গেল? ধরো কারোর কোনো দুর্বলতা আছে, কারোর কোনো বাজে লাগা আছে, ধরো আমারই এরকম বন্ধু আছে, সত্যিই ঘটনা প্রচুর আছে। আমার একটা বন্ধু, হ্যাঁ, সে কিছু এমন এমন মেয়ে রিলেটেড ঘটনা ঘটিয়েছে যেগুলো খুব লজ্জাজনক। হ্যাঁ, সেই ঘটনার পর আমরা জানতাম না, ঠিক আছে, অন্তত অফিসিয়ালি জানতাম না, বা ও জানতো যে আমরা জানতাম না। এরকম অনেক ঘটনা আছে, তার একটা বলছি। তো সেইটা জেনে যখন জানে যে এইবার এত জানাজানি হয়ে গেছে, এরকম মহা বিপদ হয়ে গেছে বা এটা কিছু, এবার আমাকে তো সব সৌভিক ওরাও জেনে যাবে, আরও বন্ধুরা তাদের ওরাও জেনে যাবে, এবার আমি কি করে তার কাছে মুখ দেখাবো, এরকম একটা অবস্থায় এসে যখন নত হয়ে হয়েছে, তো তখন তার কাছে গিয়ে যদি তাকে আবার আমরাও গালাগালি দিই, আমরাও বলি, আমরাও বকাবকি করি, তাহলে তো সেটা ঠিক হয় না, না? তখন তাকে বোঝানো, তাকে সেই অবস্থায় রাখা যে দেখো এই বিষয়, এই জায়গাটাকে আমরা এরকম দেখেছি অনেককে অতিক্রম করতে, আর ভুল হয়েছে, ঠিক আছে, এখন এটা তো খুবই ভালো কাজ করোনি, কিন্তু এটাকে অতিক্রম করা সম্ভব। এই মোটিভেশনের সাথে প্র্যাকটিক্যাল এক্সাম্পল রেখে তাকে তুলে ধরা, তাকে বোঝানো যে এটা কত সহজে অতিক্রম করা যায়, এবং তাকে একটা পজিটিভ নোটে তাকে ছাড়া, তাকে একলা ফিল করতে না দেওয়া। আবার এই এত কিছুর মধ্যে কিন্তু নিজের ফ্যানাটিসিজমকে ধরে রেখে, নিজের ইষ্টপ্রাণও তাকে ধরে রেখে, কোনোভাবে তাকে বলছি না যে সেটা ঠিক, কোনোভাবে তাকে করা হচ্ছে না, যাতে সে ইষ্টে অনুপ্রাণিত হতে পারে, সেইটার জন্যই কিন্তু এত কিছু। কারণ আমরা জানি প্রাণে প্রাণে, আমরা মানি প্রাণে প্রাণে, আমরা জানি প্রাণে প্রাণে যে ইষ্ট হচ্ছে সেই, বা ইষ্টে ইনক্লাইন্ড হওয়া হচ্ছে সেই স্টেট অফ মাইন্ড যেটা সমস্ত রোগ, সমস্ত প্রবলেম, সমস্ত ব্যাধির সলিউশন। কারণ দুনিয়ার সমস্ত ব্যাধি বা যা আছে, এটাকে আমরা কেন ঘৃণা করি? কারণ ওটা আমাদের সাফারিংয়ের দিকে নিয়ে যায়, দুঃখর দিকে নিয়ে যায়। আর আমাদের যে প্রাপ্তির দিকে নিয়ে যায়, আনন্দের দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে ধর্ম, সেটাই হচ্ছে ইষ্টের অনুসরণ। তাই হেন কোনো সলিউশন নেই, হেন কোনো প্রবলেমের সলিউশন নেই যেটা ইষ্টকে ধরলে হয় না। বিকজ তিনিই সলিউশন। তিনি সলিউশন দিয়েছেন শুধু তা না, তিনি নিজেই সলিউশন ইনকারনেট, তাই না? এটা আমাদের বুঝতে হবে। তাই আমরা তাকে সেইটা দেখাই যে তোমার যে দুর্বলতা, তোমার যে পাপ, এই সব কিছু মুক্ত হয়ে যেতে পারো যদি ইষ্টকে ধরো, এবং সেটা তোমাকে করতে হবে, ঠিক আছে, এটা করতে হবে। আবার এইটাও যেন আমার এডুকেটেড গেস হয়, আমার এডুকেটেড ফেথ হয়, এটাও যেন বাস্তব। ঠাকুর সংজ্ঞা সমীক্ষা বাণীতে ঠাকুর বলেছেন, বিশ্বাস কিন্তু এক অলিক প্রত্যয় নয় কো,
অবাস্তব ধারণাও নয় কো, বাস্তবকরণের মধ্যে দিয়ে আহ, কি কি ব্যবস্থিত ও সংস্থিতির নির্দ্বন্দ্ব মিলন, এরম করে বাণীটা আছে। তাহলে বাস্তব করণের ভিতর দিয়ে ব্যবস্থিত ও সংস্থিতির নির্দ্বন্দ্ব মিলন, এটা কিন্তু অলিক প্রত্যয় নয়। তাই জন্য মানে একটা আন্দাজে একটা কিছু বিশ্বাস করে নিলাম ওরকম না, করে বুঝে জানা। ঠাকুর বলেন, দুকুল তোলা মনটি থেকে প্রশ্ন শূন্য হয় যখন, বিশ্বাস বলে তাকেই ওরে অচ্যুত মন হয় তখন। আমার এই অচ্যুত মন কিন্তু জাস্ট একটা র্যান্ডম হেভেনলি থটসের উপর বেসড না, ইট ইজ বেসড অন দ্য অ্যাকশনস, বেসড অন দ্য ফিজিক্যাল ইনকার্নেট অফ দ্য লর্ড, তাই না? পুরো জিনিসটার উপর দাঁড়িয়ে আছে। তাই পরের বাণীতে ঠাকুর বলছেন, নজর রেখো তোমার অনুমান যেন কখনো তোমার বোধ ঐশ্বর্যকে অবদলিত না করে। এটার অর্থ এখানে লেখা আছে, অর্থাৎ আমি সাক্ষাৎ মতো যাহা প্রত্যক্ষ করি তাহাই আমার বোধ, এই বোধকে ছাপাইয়া অস্বীকার করিয়া আমার আনুমানিক ধারণাগুলিকে আমি কখনো প্রশ্রয় দিব না। আমি যাজন করতে গিয়ে অনুমানের ওপর দাঁড়িয়ে আমি দুমাদ্দুম কিছু একটা পুংচাং বলে দিলে তাহলে কিন্তু হবে না। এটা একটা বড় ডিসক্লেমার। ঠিক আছে, আজকে এই 3 নম্বর পয়েন্ট অবধি রইল। আমরা ঠিক করেছিলাম আধা ঘন্টা আমরা এই পয়েন্ট নিয়ে করব, তারপর আমরা আবার ডিসকাশন বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে যাব। সমরেশ দা, আজকে যেটা নিয়ে আমরা পড়লাম, আপনার কি বোঝা গেল? এটা কি বোঝা গেল জিনিসটা এটা নিয়ে বলা হলো? হ্যাঁ, অনেকটা বোঝা গেল। এই নিয়ে আপনার কিছু কমেন্ট বা কিছু প্রশ্ন বা কিছু ডিসকাশন করার কিছু? অ্যাকচুয়ালি মানে যখন আপনি মানে 9 নম্বর পয়েন্ট ডিসকাস করছিলেন, তা একটা নিজের এক্সপিরিয়েন্সটাই আমি মানে মনে করেছিলাম। এই জাজনের কাজে গিয়েছিলাম একটা গ্রামে, তো এখানে বসেছিলাম, একটা মহিলা এসেছিল, একটা সৎসঙ্গ করলাম। তারপরে মহিলাটা মানে আমাকে জিজ্ঞেস করলাম কি कोई सवाल है क्या, आप लोग का कुछ कुछ पूछना चाहते हैं? तो একটা মানে इल्जाम लगा दी, মানে হিন্দিতে বলছি, মানে एक इल्जाम लगा दी ठाकुर के ऊपर कि कुछ ऐसे नहीं हो रहा। बोले क्या प्रॉब्लम क्या है आपका? बोले कि मेरा लड़का कोई बात नहीं सुनता, कुछ नहीं करता, ये नहीं करता। তো ওটা নিয়ে আমি ওনাকে একটা মানে জিজ্ঞেস করলাম, তো মানে প্রবলেমটা কি ঠাকুর না মানে আপনার আপব্রিঙ্গিংটা? তো হয়তো আমি মনে করেছিলাম সেটাকে আমি কি ওকে কি মানে একটা কি রাফ বলে দিয়েছি, সেইটাই আমি ভাবছিলাম। তো দেখেন, মানে ওইটা রাফ তো আপনি নিশ্চয়ই, আপনি তো নিজেই বুঝতে পারছেন, এটা তো আমার বলার কিছু না আপনি কি বলছেন না বলছেন, তাই না? আপনি তো জানেন, তাই জন্যই আপনি এক্সাম্পলটা তুললেন। হ্যাঁ, কিন্তু আপনি যে এটাকে এরমভাবে ব্যক্ত করতে পারলেন আমাদের সামনে, ইট ইজ ইন ইটসেলফ আ গ্রেট ভার্চু। তার মানে আপনার, বা এরকম একটা ছোট্ট একটা র্যান্ডম ঘটনাকে আপনি এখান থেকে যে এই লেভেলের এই ইন্সপিরেশনটা ড্র করতে পারলেন, এর মানেই এটা আপনাকে এমন একটা পর্যায়ে দাঁড় করিয়েছে যেটা আপনি বলতে পারলেন। তার মানে ব্যাপারটা আপনার হজম হয়েছে, অ্যান্ড ইউ হ্যাভ ম্যাচিওরড ফ্রম দেয়ার। আবার এটাও মানতে হবে যে আমাদের অনেক পরিস্থিতিতে সবসময় তো আমাদের এক অবস্থা থাকে না। ঠাকুরের এই যেভাবে ব্যাখ্যা করা হয় বা যে দেবদেবতার নাম করে যে ঠাকুরের একটা বাণী আছে, দেবতার পায়ে মাথা কুটিস ফাঁকি দিয়ে বাগাতে মাল, ঠাকুর কি তোর এতই বেকুব ফাঁকি দেখে নন সামাল। লোকের কাছে দেবতা পূজা বা যাই পূজা বলো, ইবাদত বলুক, যাই বলুক, ওয়ার্শিপিং এই সেই যেন একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে। আমরা বিজনেস তো অনেকে করে ফেলেছি, দুনিয়ায় যা দেখি সো কল্ড রিলিজনের নামে সে তো আছে। তাছাড়া লোকেরাও একটা এরকম ভেবেছে যে গডকে এরকম একটা কিছু দীক্ষা নিলাম বা কিছু একটা করলাম, তার বদলে এরকম এরকম পেয়ে গেলাম। এটা তো তার একটা ডিসক্রেডিট। তার একটা প্র্যাকটিক্যাল সেন্স থাকা উচিত যে দিস ইজ নট হাউ থিংস ওয়ার্ক। আমি নেই ঠিক, আমি এই ভাবি যে আমার ছেলে ঠিক হবে, আর তাও আমি ঠিক হলেও আমার 100% তো ওটা আমার জানি না কতটা প্রারব্ধ আছে না আছে। গতকাল বুদ্ধ পূর্ণিমা ছিল, জানেন তো দাদা? হ্যাঁ, হ্যাঁ,
বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধদেবের এক ঘটনা মনে পড়ছে। যখন শেষ সময় অনেক, আপনি দেখবেন এরকম করে শুয়ে আছেন বুদ্ধদেব এরকমভাবে, ওই ওই দেখেছেন স্লিপিং বুদ্ধা বলে, হ্যাঁ, এরকম করে শুয়ে আছেন গৌতম বুদ্ধ। ওটা তার শেষ সময়। তার যে ভক্ত তার কাছে যায় এবং দেখছেন এরকম শেষ সময়, এবার মানে দেহ ছেড়ে দেবেন বুদ্ধদেব, কিন্তু একটু রেস্ট নিচ্ছেন এরকম করে মাথায় হাত রেখে, ঠাকুর যেভাবে শুয়ে থাকতেন, তো বিষ্ণু যেভাবে শুয়ে থাকেন ওই রকম। ওটা দেখে ওর ভক্ত বললেন যে এই যে সারা জীবন সাধনা আমরা করছি বা করলাম আপনার কাছ থেকে সাফারিংয়ের থেকে মুক্তির জন্য, ধর্ম যে বা স্পিরিচুয়ালিটি যে জিনিসটাকে সলিউশন দেয়, যার জন্য এত মাহাত্ম্য, সেটা হচ্ছে দুঃখ নিবৃত্তি আর আনন্দ প্রাপ্তি, দ্যাট ইজ ইভ্যাকুয়েশন বা ইরাডিকেশন অফ দ্য সাফারিংস অ্যান্ড অ্যাটেইনমেন্ট অফ ব্লিস। অ্যাটেইনমেন্ট অফ ব্লিসটা না হয় বাদ দিলাম, এই যে সাফারিং থেকে মুক্তি দেয় স্পিরিচুয়ালিটি। তাহলে বুদ্ধদেব আপনি বলেন, এই যে আপনি আমাদের এত কিছু শেখাচ্ছেন, এত কিছু করছেন, आप ही ये सब कर रहे हैं, लेकिन अभी आपको देख के हमको दया आ रहा है। আপনাকে দেখে আমার করুণা হচ্ছে যে আপনার বয়সে আপনি যে মরে যাবেন মনে হচ্ছে, দেহ ত্যাগ করবেন, এই কষ্ট সহ্য আপনাকেই তো কষ্ট পেতে হচ্ছে, আপনাকেই তো সাফার করতে হচ্ছে। আপনি লোককে এত সাফারিংয়ের এই সব জ্ঞান ট্যান দিয়ে আপনিও শেষ হয়ে যাচ্ছেন, তাহলে তো আমাদেরও মৃত্যু আসবে, আমরাও কষ্ট পাবো। তাহলে এইগুলো শেখার মানে কি হলো? ইজ ইট আলটিমেটলি অফ এনি ভ্যালিউ? তখন গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন, এই ইনস্ট্যান্ট, এই যে পুরুষোত্তমের এক অদ্ভুত লীলা, রেডি যেন জানে কোয়েশ্চেন কে নিয়ে আসবে। উনি বললেন যে দেখো, আমাদের জীবনে দুটো তীরের আঘাত লাগে, দুটো অ্যারো আমাদের গায়ে লাগে। প্রকৃতি আমাদের দিকে একটা অ্যারো ছুড়ে দেয়, দিস ইজ দ্য ফার্স্ট অ্যারো, অ্যান্ড দের ইজ অ্যানাদার অ্যারো। দিস ফার্স্ট অ্যারো ইজ সামথিং যেটার আমি কোনো সলিউশন দিতে পারবো না। আমি ভগবান বুদ্ধ, কিন্তু আমি এই প্রথম অ্যারোটা, যেটা প্রকৃতি বা আমার পরিস্থিতি বা আমি, আমার দুনিয়া আমার উপর ছুড়ে দেয়, প্রথম যে তীরটা, এটার কোনো সলিউশন এটা আমি দিতে পারবো না। বাট দের ইজ এ সেকেন্ড অ্যারো, দ্বিতীয় একটা অ্যারো আছে, সেটা হচ্ছে যেটা আমি নিজের গায়ে তীরটা মারি, যেটা হচ্ছে রিয়াকশন টু দ্যাট অ্যারো, এইটার সলিউশন আমি দিতে পারবো। তেমন জীবনে দুটো সাফারিং আছে, একটা সাফারিং বাইরে থেকে আসে, সেকেন্ড সাফারিংটা হচ্ছে হাউ আই কোপ উইথ দ্যাট সাফারিং। একটা ঘটনা ঘটলো, কিন্তু সেই ঘটনাটার সাথে আমি কিভাবে রিয়াক্ট করলাম, কিভাবে রেসপন্ড করলাম, দিস ইজ দ্য সেকেন্ড অ্যারো। আমাদের জীবনে যত ব্যথা বেদনা সব কিছু এই সেকেন্ড অ্যারোটার জন্য, যত ব্যথা দুঃখ সব এই সেকেন্ড অ্যারোটার জন্য। আর আমি যখন বলি তোমাদের সাফারিং থেকে মুক্তি আছে, স্পিরিচুয়ালিটি সাফারিং থেকে মুক্তি দেয়, সেটা এই সেকেন্ড অ্যারোটার কথা বলছি। মৃত্যু আসবে, দুঃখ আসবে, কিন্তু আমি ওটা নিয়ে কেমন থাকবো, ওটার সাথে আমি কিভাবে কোপ করব, দুনিয়া আমার সামনে যাই ছুড়ে দিক, এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, আমার ভিতরের ইন্টারনাল কেমিস্ট্রিটা কেমন হবে, আমার সাইকোফিজিক্যাল মোল্ডিংটা কেমন থাকবে, এই পুরো জিনিসটা এইটা দেয় স্পিরিচুয়ালিটি। এই ক্ল্যারিটিটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়াও একটা যাজন। বুদ্ধদেবের এই কথা শুনে সে স্তম্ভিত। ও জানে, ও এতদিন তাই শিখেছে, কিন্তু আবার ভুলে গেছে। এই জন্য একবার যাজনেও হয় না, নিত্য পাঠ দরকার। ওর জন্য প্রতিদিন প্রার্থনা হয়, একই প্রার্থনা আমরা বারবার বারবার করি। হ্যাঁ, করতে 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 যদি কোনো দিন মাথায় ঢোকে, সুখ দুঃখ কুছ ব্যাপে নেহি ছুটে সব উৎপাত, এই হচ্ছে প্রার্থনা। যে আমরা প্রার্থনায় কি বলি, দয়াল আমার যখন আমরা করি, দয়াল আমার প্রভু আমার, ওখানে কি প্রার্থনায় বলি যে তুমি যেমনই রাখো, যেরমভাবে খুশি রাখো, আমার কিচ্ছু অসুবিধা নেই,
আমি তোমার চিরদিনের, তোমার সেবাই আমার ধর্ম, তোমার কাজই আমার তপে, স্বার্থ আমার তুমিই শুধু, কোনো প্রয়োজন। এগুলো এগুলো যে বলে, এগুলো যে বোঝে, সে কখনো ওইভাবে রিয়্যাক্ট করে না যেভাবে আপনি বললেন, যেভাবে ওই মাটি বা যে উনি বললেন যে কথাটা, এক্স্যাক্টলি। ওরকম করে না। আর এটা তো আর এই ট্রুথটাও আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। এটাও আমরা আশা, উনিও যেমন আশা করতে পারেন না স্পিরিচুয়ালিটি থেকে এইসবের সলিউশন, তেমন আপনি আর আমিও আশা করতে পারি না মানুষ তা বুঝবে, মানুষ তা জানবে। কারণ বহু বেকার উল্টো পাল্টা অনেক দীক্ষা হয়েছে, আর যারা দীক্ষাও হয়নি, তাই না, ঠিকঠাকে পৌঁছে দেওয়াও আমাদের কর্তব্য। এটা আমাদের কিন্তু কর্তব্য। এক্স্যাক্টলি দাদা, এক্স্যাক্টলি। এবার আমি অঙ্কিতা নায়ামদীপ সন্দীপন দাস, জয়গুরু সন্দীপন ভাই, জয় গুরু দাদা। ক্লাস তুমি আজকে তোমার কত নম্বর দিন ক্লাসের? আজকে জানতে প্রথম পারি? দিনই জয়েন করলাম, গতকাল হ্যাঁ, করেছিলাম, ক্যান্সেল হয়ে গেছিল, হ্যাঁ, আজকে প্রথম কালকে বার। একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। যাক, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ দাদা, ভালো আছি। বাড়িতে সব? থ্যাংক ইউ। বাড়িতে সবাই ভালো। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। আজকে অনেকে যারা ইউজুয়ালি আসে, অনেকে দু একজন, 4-5 জন নেই। আজকে ভেবেছিলাম একটা জিনিস করব, যে আই উইল প্লে লাইক একজন অদীক্ষিত এবং একটা প্রবলেমে ডিস্ট্রেসড একজন লোক হতাম, আর আরেকজনকে কনভিন্স করতে হবে আমাকে, বা আমায় ডিস্ট্রেস, যে 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 যাজনের মোটিভেশনটা কি, আমি কি যাজন করি কি নাকি এজেন্ট, যেটা কোম্পানির এজেন্ট, আমি গিয়ে মানুষকে বিক্রি করছি জিনিসটা না, আমার মোটিভেশনটা কি দেখতে হবে। তো আমি একটু দেখতে চাইতাম বা টেস্ট করতে চাইতাম যে একটা খেলার মতো, যে আপনারা কে, আমি একটা অদীক্ষিত হয়ে আসলাম বা একটা র্যান্ডম পারসন ইন আ স্টেজ অফ লাইফ, আপনারা আমাকে ইষ্ট পথে কীভাবে আনবেন বা কি বলবেন, সেটা নিয়ে একটু আলোচনা করতাম। তো এটা ভাবলাম কাকে দিয়ে স্টার্ট করব। তো কেউ কি আছো? আমি ভাবি কাকে ডাকি। তো শিবম পাত্রদা আসো। হ্যাঁ দাদা বলুন, কিভাবে ওটাকে স্টার্ট করবো আমি সেটাই ভাবছি। হ্যাঁ, তো আমি এখন ধরো একজন স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, ঠিক আছে, হ্যাঁ আমি একজন স্কুল স্টুডেন্ট এবং র্যান্ডম এসে এমনি রয়েছি, যেরকম স্টুডেন্ট লাইফে যা প্রবলেম হয় হালকা ফুলকা, তোমার সাথে দেখা হয়েছে জাস্ট এমনি, আর এসে হ্যাঁ এবার তুমি আমাকে ইষ্ট প্রসঙ্গ করছো। আমি ধরো তোমাকে এবার জিজ্ঞেস করছি যে তোমরা এসব কি করো, এসব ঠাকুর ঠাকুর ফাকুর ব্যাপারটা কি, এগুলো করে কি হবে, আমি তো ভালোই আছি, বা আমার তো এইসব নিয়ে বুঝতে পারি না তোমরা এগুলো কেন করছো, কি করছো। এখান থেকে আমাদের হ্যাঁ কনভারসেশন স্টার্ট হবে, ঠিক আছে? হ্যাঁ মানে মোটামুটি ধরা যাক কোনো বাস স্ট্যান্ডে বা কোথাও দেখা হয়েছে। ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি তাহলে তার জীবনে তো কিছু একটা প্রবলেম আছেই, কারণ স্টুডেন্ট মানে অনেক প্রবলেম থাকবেই। তো মোটামুটি আমরা যেটা বুঝি যে উদার মানসিকতা দিয়ে, আমাদের সবকিছু একটা উদার মানসিকতা দিয়ে আমরা ভাবতে চাই। কিন্তু সৎসঙ্গের ব্যাপার যেটা হচ্ছে, সৎসঙ্গে ঠাকুর বলছেন যে তথাকথিত উদার মানসিকতা দিয়ে কিছু হয় না। আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাইছি। আমার যেহেতু ভিডিও অন হচ্ছে, আর এখানে একটা একটা ভারী কি এসে গেছে, ওই জন্য আমি এটাকে একটু ডাইলিউট করার জন্য আমি অঙ্কিতাকে ডাকছি। অঙ্কিতা অ্যাভেলেবেল আছে? রয়, অঙ্কিতা রয়, হ্যালো। হ্যাঁ হ্যাঁ আছি। তুই অদীক্ষিতটা অদীক্ষিত ছেলে বা মেয়ে, অদীক্ষিত মেয়েটা। তাই আমি আচ্ছা চাই কনভারসেশনটা শিবম দা আর অঙ্কিতা মা, এই অঙ্কিতা আছে বোন, এই তোমাদের আচ্ছা মধ্যে হোক, ঠিক আছে শিবম দা? আচ্ছা আচ্ছা তো হ্যাঁ অঙ্কিতা, অবশ্যই তুই অবশ্যই। কিন্তু এবং একদম, অঙ্কিতা কিন্তু স্কেপটিক্যাল, মানে তুই কিন্তু ভালো লাগে না এসব, কি হচ্ছে এসব ঠাকুরের, এরকম একটা হ্যাঁ অ্যাটিটিউড হ্যাঁ করবি। তো তুই, আচ্ছা এনার সাথে দেখা হয়েছে, তুই সবে
কলেজ স্টুডেন্ট, কলেজ থেকে বেরিয়েছিস কিন্তু একটু হ্যাঁ ডিস্ট্রেস, যে লাইফটা খুব বিজি যাচ্ছে বা লাইফ ফ্যামিলি প্রবলেম হ্যান ত্যান যা হচ্ছে, এই শিবম আচ্ছা দাও তোর সাথে কথা হচ্ছে, এখান থেকে স্টেজটা সেট, ঠিক আছে? তো আচ্ছা হ্যাঁ, শিবম সত্যি দা, কথা বলতে দাদা, একটা জিনিস মানে ঠাকুর সত্যানুসরণে যা বলছে না, যে তুমি যা চাইবে তাই পাবে, আজকে এটা মিলে গেল কিরকম। আমি তো মানুষকে যাজন করি, কিন্তু যাজনটা ঠিক হয় কিনা আমি সত্যিই জানি না। আমি একটা চাইছিলাম যে কেউ আমার যদি রেজাল্টটা দিত, তা ভাবতে ভাবতেই আজকে যে এরকম পৌঁছে গেলাম আমি জানি না। এটা ঠিক, মানে কোইন্সিডেন্ট। ঠিক আছে। ঠাকুর বলেন কোইন্সিডেন্স বলে কিছু হয়ই না, সবই কোনো না কোনো কজালিটি বেস অ্যাকশনস। তো ওকে, নেভারদ্যালেস, অঙ্কিতা হ্যাঁ, তবে শুরু করা আর যাক। শিবম দা, আমি এবার মিউট হচ্ছি। অঙ্কিতা খুব প্র্যাকটিক্যালি প্রবলেমের মাথার থেকে আইডিওলজিটা এরমভাবে বইটা বন্ধ রেখে জাস্ট বি তোর তোর বন্ধু বন্ধু হয়ে যা, তোর এক যে নিজের বন্ধু কলেজে, সেরকম একটা স্টুডেন্ট হয়ে যা। আর শিবম, লেটস গেট রেডি। আচ্ছা, স্টার্টিংটা করবো কি দিয়ে? তোর দেখা হয়েছে শিবম দা তোর এক বন্ধু, আচ্ছা আচ্ছা। শিবম দা তোর এক বন্ধু, ক্লাসমেট বা কিছু ওরকম হ্যাঁ কিছু, কিন্তু হ্যাঁ শিবম দা এবার হঠাৎ এসে তোকে ডিস্ট্রেস প্রবলেমে দেখে কিছু জ্ঞান হ্যাঁ। দিতে যাচ্ছে, আর তোর সেটা ঠিক আছে, নট গুড নট ব্যাড, এরকম একটা পজিশনে হ্যাঁ। আছে, তুই এড়িয়ে যাবি না কি করবি, কিন্তু শিবম দা তোকে কিছু বলবে, এরকম একটা স্টেজ সেট হয়েছে। স্টার্ট শিবম দা, শিবম দা ইউ ক্যান স্টার্ট। হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ, মোটামুটি আহ, তাহলে মোটামুটি ওরকম একটা স্ট্রেস অবস্থায় আছেন। এরকম একটা সিচুয়েশনে আমি শুরু করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি বলা যেতে পারে যে আমরা মোটামুটি ভাবি সবাই যে উদার মানসিকতা, যেটা নিয়ে বলছিলাম আমি, উদার মানসিকতা দিয়ে সবকিছু না, ভাবতে ব্যাপারটা হয়। এরকম, ব্যাপারটা এরকম করে দেখো যে অঙ্কিতা এসে ওর যে প্রবলেমের কথা তোমাকে ধরো বলেছে, ধরো জানো যে ও একটা খুব খারাপ স্ট্রেসফুল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি ওকে বলছো যে কেন এত স্ট্রেস নিচ্ছিস, এবার বলো কি আচ্ছা বলবে, আচ্ছা, উদার টুদার না, ওই ওখান দিক। থেকে স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, মানে কেন স্ট্রেস আছে। যাই হোক, মোটামুটি উম, আমরা আমরা এরকম সান্ত্বনা দিতে পারি যে কেন তুমি এত স্ট্রেস, কেন দিতে পারি না, তোমার কি। স্টার্ট অঙ্কিতা সাথে কথা চলছে, আর কেউ নেই, ধরে নাও চলছে, তোমার 5 মিনিটের কিন্তু 5 মিনিটের কনভারসেশন হবে, স্টার্ট। হ্যাঁ, তো অঙ্কিতা, দাদা যদি কিছু না বলে তুই ইন্টারাপ্ট করে বল, বলো কি বলছিলে, এরকম টাইপের, থিয়েটারের মতো। হ্যাঁ দাদা, বলুন কি বলছিলেন? হ্যাঁ, আমি বলতে চাইছি যে এই সময়ে বা এই বয়সে স্ট্রেস হতেই পারে, কিন্তু আমাদের উচিত কোনো একটা মানে খুঁটি দরকার জীবনে, কারণ একটা ধরে বাঁচতে গেলে সবকিছু একটা খুঁটি দরকার। সেটা হতে পারে আমাদের কোনো ভগবান বা কোনো ঈশ্বর বা কোনো আদর্শে আমাদেরকে একটা স্ট্যান্ড করতে হবে। যার জন্য আমি, তুমি কোন ভগবানে বিশ্বাস করো, এরকম একটা জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ, মানে তোমাকে ওটা জিজ্ঞেস করছি যে মানে তুমি কোন ভগবানে বিশ্বাস করো বা কি। আমি আমি সেরকম ভগবানে বিশ্বাস করি না। কারণ আইডিয়াল হয়তো আমি পড়াশোনার দিক থেকে আইডিয়াল আমার টিচার্সদের ভাবি, বাড়ির দিক থেকে আইডিয়াল হয়তো বাবাকে বা মাকে ভাবতে পারি, আলাদা করে ভগবানে বিশ্বাস করি না। হ্যাঁ, তো সেই কথায় আমাদের সৎসঙ্গে যেটা হয়, সৎসঙ্গে যে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র আছে, আমি তাকে আইডিয়াল হিসাবে মানি। মানে ওনাকেই আমি হচ্ছে যে জীবনের কেন্দ্রবিন্দু ভেবে হিসাব করি। এতে লাভটা কি হয়, জীবনে একটা আদর্শ থাকলে যতই ঝড় ঝঞ্ঝা বৃষ্টি যাই আসুক না কেন, তখন মানে আমরা ওইটা ঠাকুরের সঙ্গে ঠাকুরকে সবকিছু বলতে পারি। আবার এতে সুবিধাটা হয় কি, আমি নিজে ভেঙে যাই না। তো এই কারণে আমরা সৎসঙ্গটা ধরে রেখেছি।
কিন্তু সেটা তো আমি তো যেমন আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রবলেম হলে সেখানে তো আমি আমার টিচারকে আইডিয়াল হিসেবে ভাবতেই পারি, মানে তিনি যেভাবে আমাকে গাইড করছেন তার গাইডেন্স অনুযায়ী চললেই তো হয়। তাহলে আলাদা করে কেন ঠাকুরের গাইডেন্স অনুযায়ী চলতে হবে? কারণ তথাকথিত কোনো এ দিয়ে মানে কোনো আইডিয়া দিয়ে অনেক কিছু আইডিয়া পৃথিবীতে থাকে, কিন্তু তথাকথিত কোনো ঈশ্বর মানে কোনো মানুষের জীবনকে ঠিক করতে পারে না। হয়তো পারে, মানে ওটা 100% পরীক্ষিত নয়। কিন্তু যিনি পুরুষোত্তমরা যখন বারে বারে আসেন, তো এনারা সর্বশেষ আইডিয়াটা দিয়ে যান মানুষের সার্ভাইভালের জন্য, মানুষের টিকে থাকার জন্য। তাই জন্য কোনো একটা পুরুষোত্তমে নির্ভর করতে হয়। এবং পুরুষোত্তম যখন আসেন বা ঈশ্বর যখন যখন যারা যারা আসেন, তারা সেই মতন সেই যুগের মতন করে মানে বার্তা দিয়ে যান। তাই জন্য একজন ঈশ্বর বা আদর্শকে জীবনে দরকার হয়। সেটা তো ঠিক আছে, বাট এক একটা ফিল্ডে তো এক একজনকে আইডিয়াল হিসেবে মানলেই হয়। যেমন যদি আমি পড়াশোনার ক্ষেত্রে আমার টিচারকে আইডিয়াল মানতে পারি, বা আমার মা, আমি রান্নার ক্ষেত্রে আমার মা ভালো রান্না করে, তো রান্নার ক্ষেত্রে আমি আমার মাকে আইডিয়াল মানতে পারি। তাহলে সব ক্ষেত্রে ঠাকুরকেই কেন আইডিয়াল মানতে হবে? এক্ষেত্রে আমি কিছু কথা বলতে পারি দাদা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। আমার যেটা মনে হয় যে আমরা এক্ষেত্রে কেন আমরা পুরুষোত্তম যাকে বলছি তাকে একজন পুরুষ হিসাবে বলছি, তাকে একজন ভগবান হিসাবে নয়। অর্থাৎ পুরুষ হিসাবে পুরুষ বা স্ত্রী, আমি এই ক্লাসিফিকেশনটা করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা এমন একটা পার্সনকে খুঁজছি বা বলতে চাইছি এই মুহূর্তে পুরুষোত্তম। যেহেতু উনি পুরুষ, সেই মুহূর্তে উনি উত্তম বা সর্বোত্তম পুরুষ। অর্থাৎ যিনি আজকে দাঁড়িয়ে, একটু আগেই উনি যেটা বললেন যে পড়াশোনার ক্ষেত্রে আমি টিচারকে মানতে পারি বা রান্নার ক্ষেত্রে আমি আমার মাকে মানতে পারি, অবশ্যই। কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে চাইছি যিনি হয়তো সবকিছুতেই পারফেক্ট। এই জন্য আমরা হয়তো তাকে, এবার তিনি যদি ভগবানের অবতার হন দেন দ্যাটস ফাইন, যে আমাদের তো তাহলে আর কোনো কথাই নেই তারপর, তাই না? তো তখন ফাইন, আমরা তাকে ধরে তাকে ট্রাস্ট করে এগোতে পারি এবং সেই অনুযায়ী আমাদের যে পারফেক্ট আদর্শটা দরকার সেই অনুযায়ী আমরা নিজেদেরকে লিড করে এবং সেই পথ সকলকে দেখিয়ে, বা আমার যেটা মনে হয় আমার যেটা সব থেকে মেন মনে হয় যে তার দেখানো পথে আমরা পারফেক্টলি সেই কাজগুলোর মাধ্যমে আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই। খুব ভালো। এবার আমি আমি যদি আমার কথা বলি, আমি আই উড হ্যাভ ডেল্ট উইথ দিস ইন আ ডিফারেন্ট ওয়ে। যদিও স্থান কাল পাত্র ভেদে বিষয়গুলো আলাদা হতে থাকে। আমি এখন বই খুলে আমি দেখাতে পারি এই যে কেন আমরা যাজন সংকেত বইটা নিয়ে ক্লাসগুলো করলাম। এখানে আমরা যদি প্রথম পয়েন্টটা দেখি, এই যে ঠাকুরের এইগুলো কিন্তু জাস্ট বিকজ অফ এমনি পাঠ করার জন্য আমরা এটা শুধু করছি না। পাঠ করা ইজ গুড ইন ইটসেলফ, তার একটা গুণ আছে। বাট আমরা যখন যাজন সংকেতের প্রথম পয়েন্টটা পড়েছিলাম, এই যে দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা দাদা। যাচ্ছে। যখন আমরা প্রথম পয়েন্টটা পড়েছিলাম, এটা ছিল কাহারো সঙ্গে সেকেন্ড পয়েন্টটা, কাহারো সঙ্গে মিশিতে হইলে প্রথমেই খুব অল্প সময়ের মধ্যে ভাব ভঙ্গি চাল চলন দিয়ে বন্ধুত্ব স্থাপন করা চাই। তারপরে এই যে নাম্বার 4 মানুষের অন্তর্নিহিত চাহিদা ও ভাবগুলিকে যথোপযুক্তভাবে অনুধাবন করত, তদনুকূলতার সহিত তৎপূরণের তাহাকে তোমার ভাবে উন্নীত। এই যে ওর অন্তর্নিহিত চাহিদা আর অন্তর্নিহিত ভাবরাজি, এটাকে বুঝে তার যে খিদে, তার যে গ্যাপ, এক্স্যাক্টলি সেটা কিভাবে ঠাকুরকে দিয়ে ফুলফিল করতে হবে, ইন ইটসেলফ এটা কিন্তু একটা সুন্দর স্কিল। এর জন্য লাগে আমাদের একটা আইডিয়ালের ভালো স্ট্রং ফ্যানাটিসম। তো আমি চাই একজন এই মুহূর্তে আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে খুব স্কেপটিক কাউকে, সর্বজিৎ চক্রবর্তীদা আপনি হবেন স্কেপটিক, একদম বিরোধ, বাট প্রবলেম ইন লাইফ, এরকম আছো? বা যদি কেউ থাকে মানবই না টাইপের,
দাদা দাদা বলছি আরেকবার স্কেপটিক ব্যাপারটা একটু এক্সপ্লেন করবেন, তাহলে আর একটু সুবিধা স্কেপটিক হয়। মানে হচ্ছে মানে যে আপনি যেটা বলতে চাইছেন আরেকবার। আচ্ছা, প্রথম কথা তো স্কেপটিক মানে আমি যুক্তি। আমি বলতে চাইছি আপনি যে মিনিংটা, মানে মিনিংটার কথা বলতে চাইছি, আপনি যে কথাটা বলতে চাইছেন ওটা আরেকবার একটু রিপিট করবেন তাহলে সুবিধা হতো। আচ্ছা, আমি বলতে চাইছি যে আমি চাইছি এবার আমি একটু একটা এক্সাম্পল দিয়ে দেখাতে চাইছি। অঙ্কিতা যে রকমভাবে অ্যাপ্রোচ করলো ব্যাপারটাকে, আর আপনি শিবম দা আপনাদের মতো করে এটাকে ডিল করলেন, এবং ইট ওয়াজ ভেরি নাইস, আই উড সে ভেরি গুড টু শিবম দা অ্যান্ড অলসো টু সর্বজিৎ দা। খুব ভালো লাগলো, এবং সর্বজিৎ দা নিজের থেকে যে এসে ইনিশিয়েটিভটা নিলেন। আমি অঙ্কিতা, ঠিক আছে, আমি অঙ্কিতাকেই আমি দায়িত্ব দিচ্ছি। অঙ্কিতা, লেট আস রিভার্ট ব্যাক টু দ্য যেখান থেকে স্টার্ট হয়েছিল। শিবম দার বা সর্বজিৎ দার জায়গায় এবার আমার সাথে দেখা হলো। আমার এই সাদা জামা ফরগেটেড, নর্মালি দেখা হলো, ঠিক আছে? তো এখান থেকে আমরা আমাদের কনভারসেশন স্টার্ট করব। বাকি সব মিউট হতে পারো, অঙ্কিতা আনমিউট কর। বোঝা গেল কি বলছি? এবার আমি কিভাবে ডিল করতাম। তোর দেখা হলো, কেমন আছিস, তুই বললি তোর কোনো সমস্যা, হ্যান ত্যান সমস্যার কথা বললি। আমি হ্যাঁ যেমন হ্যাঁ, আমি ঈশ্বর ভগবানের ব্যাপারটা নিয়ে যেতাম না প্রথমত, যদিও ডিপেন্ড হ্যাঁ করছে তুই কেমন তার উপর। এটা যদি আমার হ্যাঁ দিদা হ্যাঁ হতো, আমি ঈশ্বর ভগবানে নিয়ে যেতাম। কেউ সেরকম রিলিজিয়াস মাইন্ডসেট নিয়ে হতো, এরকম কথা। আমার প্রথম কথা, ঠাকুর একটা কথা বলতেন যে 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 তথাকথিত ঈশ্বর বা ভগবান, যে প্রথম কথা বুঝি না আমি ব্যাপারটা, 90% লোক বোঝে না কি ঈশ্বর কি। হ্যাঁ, ঠিক আছে, ঈশ্বর আছেন, দেখবেন, এগুলো তো ঠিক আছে, বাট আমাকে আদর্শে আনতে গেলে দেখাতে হবে যে যে কোনোই, দেখ আমি বলতাম অঙ্কিতাকে, হ্যাঁ অঙ্কিতা দেখ, সবাই তো লাইফের কোনো না কোনো প্রবলেমের ফেস দিয়ে আমরা যাচ্ছি। তোরটা তো সত্যিই খুব ইয়ে, কিন্তু বল আমি যদি কোনো কাজে আসতে পারি, ক্যান আই বি অফ এনি হেল্প? আমার সাধ্য মতো যদি আমি কিছু করতে পারি, তা যদি আমার সাধ্যে থাকে, আমি আমার চেষ্টা করব। দিস উইল বি দ্য ফার্স্ট অ্যাসপেক্ট, দিস উইল বি দ্য ফার্স্ট অ্যাপ্রোচ। ঠাকুর বলেছেন যাজন মানে সংসর্গে গিয়ে সাহায্যে বাস্তবিকরণের ভিতর দিয়ে তোমার ইষ্টপ্রাণতাকে সেবাপটু দক্ষতার মাধ্যমে অন্যের ভিতর চালিয়ে দেওয়া। হ্যাঁ, এই সুপর্ণাদি, তোমার মাইকটা অন হয়ে গেছে, একটু মাইকটা অফ করে দাও। হ্যাঁ, তো আমার ইষ্টপ্রাণতাকে অন্যের ভিতর চালিয়ে দেওয়া থ্রু সেবা, সাহচর্য আর বাস্তবিকরণ। তাহলে অঙ্কিতা যদি স্ট্রেসে থাকে, কিসে স্ট্রেস আছে কি আছে পরে, আমি ওকে অপশন দিলাম যে ওকে, ক্যান আই বি অফ এনি হেল্প? অঙ্কিতা কন্টিনিউ। কিরে বল, আমি কোনো সাহায্য করতে পারি? আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আগে যেগুলো বলেছিলাম ওগুলোই বলবো। যা না, এনিথিং এনিথিং, দেখি কোন দিকে এগোয় কনভারসেশন। তুই ভুলে যা আমি সৌভিক বা আমিও ক্যামেরা অফ করছি, জাস্ট ফরগেট ইট অ্যান্ড এগো। কি হয়েছে, আমি কি সব ভালো আছিস তো? আমি কি কোনো সাহায্য করতে পারি তোর? বলতে পারিস খুলে। হ্যাঁ মানে আমি একটু লাইফে প্রবলেমে আছি, যেমন আমি একটু স্টেবল হতে চাইছি, ফিনান্সিয়ালি স্টেবল হতে চাইছি, বাট পারছি না। কারণ আজকালকার দিনে মনে হয় যে অন্য কিছুর থেকে, হ্যাঁ অনেক কোয়ালিটিস হয়তো আছে, বাট সেগুলোকে ঠিকভাবে লাইফে অ্যাপ্লাই করতে পারছি না। আর এখন মনে হয় যে সবকিছু এই এই যুগে দাঁড়িয়ে মানে টাকাটাই বেশি ইম্পর্টেন্ট। মানে আমি এরকম একটা প্রবলেম ফেস করছি, আমি এখন ফিনান্সিয়ালি স্টেবল হতে চাইছি বাট পারছি না। দেখ অঙ্কিতা, আমি তো বুঝতে পারছি এই প্রবলেমের মধ্যে দিয়ে তো আমরাও চলছি, কিন্তু একটা জিনিস দেখ, আমি বলবো তোকে অ্যাজ এ ফ্রেন্ড, যে প্রবলেমটা তো আছে ঠিক আছে, বাট এটা নিয়ে চিন্তা করলে কি এটা সলিউশন পাওয়া যায়? আর দেখ, এই প্রবলেমে তুইও আছিস, আমিও আছি। হ্যাঁ, হ্যাঁ, একদম কেয়ারলেসলি এটাকে হ্যান্ডেল করলে তো কিছুই লাভ নেই। কিন্তু আমি বলছি, এটা নিয়ে তুই স্ট্রেসফুল হয়ে তোর যে মানসিক অবস্থা, তোর যে এটা তো তোরই ক্ষতি করছে আরও, না? এটা তো তোর কাজে কোনো সলিউশন দিচ্ছে না। আমি বলবো তুই আরও পজিটিভলি এটাকে নে, পজিটিভলি চল, এবং আশা হারাস না। আর আমি তোকে বলবো যে অনেকগুলো স্কিল আছে, সেগুলোকে অ্যাকোয়ার কর। আর আমি কিছু, আমার ব্যক্তিগতভাবে আমি দেখেছি অনেক সাকসেসফুল মানুষদের, বা দেখেছি, বা আমিও সেটা চেষ্টা করছি, কিছু এমন প্র্যাকটিস কর যাতে এই লাইফের আলাদা আলাদা অ্যাসপেক্টগুলো থাকা সত্ত্বেও আমার একটা স্টেবিলিটি থাকে। এটা আমি চাই।
আমি চাই তুইও সেটা কর, এবং সবাই এই দিকে আস্তে আস্তে ঢুকছে, এই প্র্যাকটিসগুলো গ্রহণ করছে। কি হলো? আচ্ছা, ঠিক আছে, কিন্তু মানে আমি চাইছি একটা অন্য কিছু হতে, মেবি আমি ডান্সার হতে চাইছি, হুম। কিন্তু এখন আমাকে চাপে পড়ে একটা জব করতে হচ্ছে যেটা আমাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি দেবে। বাট ডান্সটা আমার প্যাশন, কিন্তু আমি ডান্সটা করতে পারছি না। টাকার জন্য হয়তো আমাকে এই পুরোটাই জবের টাইম দিতে হচ্ছে, বাট আমি তো আমার প্যাশনটাকে ফুলফিল করতে পারছি না। আমি চাইছি ডান্সের থ্রু ইনকাম করতে, বাট সেটা তো পারছি না। দেখ, এটাই তো প্র্যাকটিক্যাল সময়ের রিয়ালিটি না। যেমন আমি যদি সত্যি কথা যদি আমি বলি, দেখ মানে এটা আমরা ভুলে যাই, বুঝলি তো, যে আমরা 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 ভাবি আমরা একা, আই ক্যান ড্রিম অ্যালোন। এই কথাটা খুব ইমপ্র্যাকটিক্যাল আজকে লাগতে পারে। আমরা রোম্যান্টিক মুভিজ বা কবিদের লেখা পড়ে ঠুড়ে মাঝে মাঝে ভুলে যাই যে আমরা একটা সমাজবদ্ধ জীব, আমরা সমাজে বাস করি। দেখ, যদি ডান্স করতে হয়, আমার মনে হয় ডান্স আমরা নিজে শিখতে পারি অ্যাজ এ সাইড গিগ। আর ডান্স অবশ্যই একটা ক্যারিয়ার হতে পারে। ইনফ্যাক্ট আমার মা ডান্সার, আমার বোন ডান্সার, আমার মা ডান্সটাকে নিজের ক্যারিয়ার বানিয়ে নিয়েছে। বাট একবার এটাও ভাব, প্র্যাকটিক্যালি যদি আমি ভাবি, দেখ আজকের দিনে ইট ইজ নট দ্যাট ইজি যে শুধু ডান্স করেই সাকসেসফুল হয়েছে। তুই যে কোনো ভালো ডান্সারকে দেখ, আমরা খুব ইনকমপ্লিটভাবে দেখি, আমাদের দেখার ধরনটা খুব ইনকমপ্লিট। দেখ, যে ডান্স করে যদি আমার মা সাকসেসফুল হতো তা না, কিন্তু ডান্সের সাথে সাথে মাকে হিসাবই হতে হয়েছে। কারণ কিভাবে একটা নাচের স্কুল চালাতে হবে সেটা জানতে হয়েছে। জাস্ট ডান্স করে কিন্তু সে ইনকাম করতে পারতো না, তাকে স্কুল চালানো শিখতে হয়েছে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট শিখতে হয়েছে, স্টুডেন্টদের মা বাবাদের কীভাবে ডিল করতে হয়, গার্জিয়ানদের শিখতে হয়েছে, একটা স্কুল কিভাবে চালাতে হয়। ডান্স তো শিখলাম, এবার আর্নিং কিভাবে হবে থ্রু দ্যাট ডান্স, যাতে সেই আর্নিংটা ডান্সকেই সাস্টেন করে সেটা শিখতে হয়েছে। একটা সামগ্রিক বিষয় নিয়ে থাকতে হয়েছে। পাশাপাশি তার অ্যাজ এ ডিউটি মায়ের, সেটাও করেছে, হাউস হোল্ড সামলানো। এতটার জন্য রাজি থাকলে তবে তুমি ডান্স হবে, তাই না? যেমন ধরো আমি বাইরে এসেছি পিএইচডি করতে, তাহলে আমি যে পিএইচডি করতে যাচ্ছি, এবার আমি যদি বলি আমার প্লেনে চড়তেই ভয় লাগে, বা আমি যদি বলি যে আমার বাড়িতে একা থাকতে ভয় লাগে, আমি থাকতেই পারবো না একা, বাড়ির লোক লাগবে, তাহলে তো পিএইচডি করি আর যাই করি কোনোটাই ম্যাটার করছে না, না? তেমন আমরা ভুলে যাই যে ইট ইজ নট আ সিঙ্গেল প্যাকেট, ইট ইজ নট আ সিঙ্গেল থিং। আমার ভাতের সাথে ভাতের ফ্যান ফ্রি, ভাত করতে গেলে ভাতের ফ্যান আসবে, এবার তুমি ওটাকে গালবে না ওটা নিয়ে ভাতে ফেনাবাদ বানাবে, সেটা তোমার ব্যাপার, কিন্তু ভাতের সাথে ভাতের ফ্যান ফ্রি। এটা জেনে যদি তুমি রাজি থাকো, তাহলে ভাতের নিয়ে কথা বলো, ভাত নিয়ে এসো। তাই দেখ অঙ্কিতা, আমাদের একটা এই কমপ্লিট ভিশনটার জন্যই আমাদের কিন্তু লাইফে একজন আইডিয়াল দরকার হয় অনেক সময়। এমন কোনো এপিটোম, এমন কোনো এক্সাম্পল লাগে যারা এইভাবে দেখতে আমাদের শেখায়। এনিওয়ে, ওটা আমাদের মাথায় স্টেবিলিটি দেয়। যাই হোক অঙ্কিতা, আমি চাই যে তুই এগুলো ভাব, ভালো কথা, কিন্তু নিজের স্টেবিলিটি হারাস না, আর স্বপ্নকে নষ্ট করিস না। আজকের দিনে অনেক সুযোগ আছে। আমার যিনি আইডিয়াল, আমি যাকে আইডিয়াল মনে করি জীবনে, এবং তিনি অনেক মহাপুরুষদের আইডিয়াল, এবং তার একটা কথা আছে যে অ্যাডহেয়ারিং গ্রোথ ইন অল এনকোয়ারিজ। আমাদের একটাই মাথা, কিন্তু এই মাথা কিন্তু হাতকে হাতের সিগন্যাল দেয়, পাকে পায়ের সিগন্যাল দেয়, স্কিনকে স্কিনের সিগন্যাল দেয়, একই সঙ্গে কিন্তু পেটের হজম শক্তি চালিয়ে রেখেছে, হৃৎপিণ্ড চালিয়ে রেখেছে, কত কিছু করেছে। কিন্তু এটা তখনই ঠিক মতো করতে পেরেছে যখন এটা প্রত্যেকটার সাথে হারমোনিতে আছে। এমন লাইফে অনেক বিষয় থাকে, যখন হারমোনি খারাপ হয়ে যায় না, তখনই 12টা বেজে যায়। তাই আমাদের বডি যেমন ব্রেনের নিয়ন্ত্রণে আছে, আমাদের প্রবৃত্তিগুলোও সেরকম আইডিয়ালের নিয়ন্ত্রিত জনে রাখা দরকার, বুঝলি? লাইফে একটা খুঁজে বার কর একটা ভালো দেখে আইডিয়াল, যে তোকে একটা স্টেবিলিটি দেবে, শুধু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না, একটা ওভারঅল স্টেবিলিটি রিগার্ডলেস অফ ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। বুঝলি অঙ্কিতা? আমি যদি কোনো হেল্প করতে পারি আমায় বলতে পারিস, আর খুব ভালো থাকবি, আনন্দে থাকবি, সেটাই দেখতে ভালো লাগে তোকে। হ্যাঁ, বুঝলাম, কিন্তু এরকম আইডিয়াল খুঁজবো কি করে? উমা, তুই কিসের সিম ইউজ করিস, কিসের ডেটা প্যাক ইউজ করিস?
এয়ারটেল। এয়ারটেলের ডেটা প্যাক ইউজ করিস কেন? ইয়ে ভোডাফোন ইউজ করিস না কেন? কারণ এটা সার্ভিস ভালো, বেটার, ভোডাফোনের থেকে বেটার। তোর বাবা বলে দিয়েছে না মাকে ঠিক করে দিয়েছে তোর সার্ভিস ভালো কোনটা? না, কেউ ঠিক করে দেয়নি, বাট এটা সবার থেকে শোনা। সবার থেকে শুনেই বিশ্বাস করে নিয়েছিস? সেটা যাচাই সবার করিস? থেকে শুনে প্লাস ইউজ করে। তা সেই ব্যাট মিটে গেল। তো প্রকৃতির নিয়মে তোর কাছে যেভাবে যে আইডিয়াল আসছে, যার বার্তা পৌঁছাচ্ছে, সেই আইডিয়ালটার কথা তুই শুনলি। এবার আইডিয়ালটা ইউজ কর। তুই যদি ইউজ না করিস, তুই যদি সেটার ব্যাপারে একটু বেসিক আইডিয়া না রাখিস, তুই আইডিয়ালকে কীভাবে ঢোকাবি? এটা কোনো পড়ার জিনিস না, এটা করার জিনিস। বিরিয়ানি নিয়ে যতই বই পড় কিচ্ছু লাভ হবে না, একবার এক মুঠ টেস্ট করে দেখতে হবে কেমন খেতে, তাই না? তো ইটস ওয়ার্থ অফ, ইটস নট ইভেন ওয়ার্থ অফ 100-1000 পেজেস অফ রিডিং। 1000 পেজটা পড়লেও বিরিয়ানি টেস্ট বুঝতে পারবি না, একটু টেস্ট করতে হবে। তাই যে আইডিয়ালকেই খোঁজ, সেটাকে টেস্ট করতে হবে, এস্টাবলিশ করতে হবে। হ্যাঁ, আমি চিনি, আমি জানি এরকম কিছু মানুষ আছে, সেরকম ইষ্টবাহী মানুষ আছে যারা আমার যে আদর্শ তাকে নিয়ে চলে। জাস্ট বিকজ অফ সাম ইমেজ, সাম কাইন্ড অফ আইডিয়া, আমি সেটা অনুসরণ করুক আমি চাই না। হ্যাঁ, কিন্তু আর কারোর আমি বলছি বলে বা কেউ একজন বলছে বলে তুমি যদি ফক করে সেরকম আইডিয়াল ধরে নাও, এটাও আমি চাই না। ইট ইজ এগেনস্ট দি আইডিয়াল রাদার। আমি চাই তুমি সেরকমভাবে খুঁজে বুঝে চেচে করো, আর কিন্তু সময় নষ্ট না করো, সেরকম আইডিয়ালকে এস্টাবলিশ করো। সেটা মেন্টাল স্টেবিলিটি দেয়, যেটা ফর ইটার্নাল। আর একটা কথা, তুমি যেমন এই সময় সিম নিয়েছো এই সময়ের মতো ফোনের জন্য, তেমন রামকৃষ্ণ বুদ্ধ যিশু যে সময় যে আইডিয়াল এসে থাকুক না কেন, লেটেস্ট ইনকার্নেট যিনি হন, তার মধ্যে সমস্ত পূর্ব পুরুষোত্তমদের সেই আলোটা থাকে, সেই সলিউশনটা থাকে, প্যাকেজড অ্যাকর্ডিং টু দিস এজ। আমি চাই অঙ্কিতা, তুই আমার বন্ধু, আমি চাই তুইও সেই জিনিসটাকে জেনে অ্যাপ্লাই কর। কিন্তু এরকম ইষ্টবাহী মানুষ কোথায় পাবো, আর তাদের সংলগ্নই বা কি করে পাবো, তাদের সেটা সাথে খুঁজে কথা বার করো। সেটা আমি তো চিনি সেরকম মানুষ। আই ক্যান টেক ইউ টু সাচ এ পারসন। হ্যাঁ, কিন্তু তোর নিজের জাজমেন্টের একটা তো ভ্যালু আছে, তোর লাইফ, ইউ হ্যাভ টু ডিল উইথ ইট, তাই না? বল, ভুল বলছি? হ্যাঁ। এই পয়েন্টটা দেখ, এই যে পয়েন্টটা, এতক্ষণ অঙ্কিতা, আমি সবার জন্য বলছি, আমি আবার টিচার মোডে চলে আসলাম। তো এই যে অঙ্কিতা এতক্ষণ আমি বলছি যে পয়েন্ট অফ সাইকোলজি, এখানে কিছুটা সাইকোলজি, কিছুটা কথাবার্তা, কিছুটা কিন্তু ওভারঅল আমি কিন্তু এতক্ষণ সব যাজন সংকেতের ফর্মুলাগুলো ইউজ করছিলাম। আর এখানে আমরা মার্কেটিং শেখাচ্ছি না কীভাবে লোক ধরে আনতে হবে। ব্যাপারটা ঠিক করতে হবে। ইট ইজ নট দ্য পয়েন্ট। আমার পয়েন্ট হচ্ছে যাজন করতে হবে। যাজন করা, লোক ধরে আনা ইজ ডিফারেন্ট। যাজন করা মানে বীজ রোপণ করা। পয়েন্ট টু বি নোটেড। যাজন করা মানে বীজ রোপণ করা, ইষ্টপ্রাণতার বীজ। আমি একটা দারুণ কনভারসেশন বলে ওয়াও কত সুন্দর কথা বলতে পারি, দ্যাটস নট দি অপশন, দ্যাটস নট দি পয়েন্ট। আমার ইষ্টের প্রতি ফ্যানাটিক অ্যাটাচমেন্ট প্রকাশ হওয়া চাই, আমার ওর সলিউশন ওর পাওয়া চাই, ওকে শুধু মাছ খাওয়ানো না, মাছ ধরার রাস্তা দেখিয়ে দেওয়া চাই। একটা কথা আছে না যে give man a fish, you feed him for a day. Teach him how to fish, you feed him for lifetime. তাকে যেন অনুসরণ করে খুঁজে পায় পথ করা। আর এই যে শুরু করেছিল, আর মাঝে মাঝে কিন্তুগুলো মুছে, হ্যাঁ ঠিক, এই যে একটা চেঞ্জ অফ সাইকোলজি, এটাও আনতে পারলো। এটা বলে ঘুরিয়ে আমি ডিবেটে হারিয়ে দিলাম, এই বোধ যেন না হয়। ওই জিতলো, ওই খুঁজলো, এই বোধটা ওর মধ্যে ফুটিয়ে তোলা যায়। দিস ইজ আওয়ার স্টেপ। দাদা, আগে হ্যাঁ বলো ভাই, দাদা। ভাই বলতে পারো, কারণ আমি তোমার থেকে অনেকটা ছোট হই, ফার্স্ট বলে রাখি। বলো। আর আমার দাদা, আমার যে সর্বজিৎ আমার বন্ধু। আমি দেবাঞ্জন বলছিলাম, আমি দৈপায়নের বন্ধু, আর সর্বজিৎ আমার কলেজ ফ্রেন্ড। ওকে 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 ওকে। হ্যাঁ হ্যাঁ। তো দাদা, প্রথমেই জানিয়ে রাখি, নমস্কার আপনাকে অনেক। নমস্কার। তো হ্যাঁ, তো আমার যে কথাটা হচ্ছে যে আজকে আমাদের পুরুষোত্তম দিন, আমাদের
আমরা তাকে আমাদের আলটিমেট সলিউশন বলতে পারি। এবার আমরা যদি, আমার মতামত যেটা, মানে আমার এইটা আপনার কাছে প্রশ্ন, যে এটাই আজকে লাস্ট, আমার ঠিক আছে? মতামত আমাদের যেটা, টাইম আমরা আমরা যদি, কিন্তু এক্সিড হ্যাঁ করে হ্যাঁ গেছি, এটাই ঠিক লাস্ট। আছে, ঠিক আছে। তো আমরা যদি তাকে কিছু ক্ষেত্রে নিষ্পক্ষ হিসাবে দেখি, মানে সাপোজ আগের দিন মানে কয়েকদিন আগে আপনি যেমন বলেছিলেন যে ফ্যাসিস্টরা তাকে ফ্যাসিস্ট, বেস্ট ফ্যাসিস্ট হিসাবে দেখছে, কিংবা আরেকটা প্লিজ টিচার্সরা রিপিট। তাকে বেস্ট, ও আমি হ্যাঁ, বলছি কয়েকদিন আগে যেমন আপনি বলেছিলেন যে ফ্যাসিস্টরা তাকে বেস্ট ফ্যাসিস্ট হিসাবে দেখছে, টিচার্সরা তাকে বেস্ট টিচার হিসাবে দেখছে, বা সমাজতন্ত্রী বিপ্লবী যারা তাকে বেস্ট সমাজতন্ত্রী বিপ্লবী হিসাবে দেখছে। আমাদের তাকে আরো ভালো করে খুঁজে পাওয়ার উত্তর যদি আমরা তাকে বলি, যে আমরা নিষ্পক্ষ হয়ে যদি আমরা নিজেরা দেখি বা নিজেরা যদি বুঝতে পারি যে তিনি একজন বেস্ট ফ্যাসিস্ট বা বেস্ট, কি বলবো, বেস্ট আমাদের ফুলফিলার। সমাজতন্ত্রী বিপ্লবী বা বেস্ট টিচার, সবকিছু এভরিথিং। তো আমাদেরকে এটা সম্পূর্ণ বুঝতে গেলে আগে বিচার করার জন্য আমার মতে আগে নিষ্পক্ষভাবে দেখা প্রয়োজন, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমরা যদি এটা আরো শর্টে করতে যাই, আমরা যারা বুঝি মানে যারা বুঝি, মানে আমি বলতে চাইছি যারা আমরা এটা বুঝে নি যে আমাদের স্পিরিচুয়ালিটি মানে আমি বলতে চাইছি যে আত্মাই কেবলমাত্র অন্তিম উপায়, তো আমরা সেই দিক থেকেও চেক করতে পারি, 1 নম্বর। আর আমরা এই ঘটনাটা জানি যে আমাদের ইভেন আমাদের স্বয়ং স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবকে প্রথমে বিশ্বাস না করায় তাকে বিভিন্ন উপায় চেক করে রেখেছিলেন। সো আমার মতে এটাই, যে আমাদের প্রত্যেকটা রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যদি তাকে আমরা খুঁজে পাই নিষ্পক্ষভাবে, তাহলেই একমাত্র আমরা বুঝতে পারবো যে হু ইজ আলটিমেট ওয়ান। এটাই আমার বক্তব্য। দেখো, একটা এখানে অনেকগুলো বিষয় আছে, আমি মানে অনেকগুলো পয়েন্টের ওপর দিয়ে চলে গেলে তো দুটো কথা আমি তার মধ্যে বলবো। যে প্রথম কথা হচ্ছে যে ইট ডিপেন্ডস অন দ্য পার্সন। অঙ্কিতা প্রশ্ন করেছে, অঙ্কিতা কে, কি চাইছে এই মুহূর্তে। ও আলটিমেট পার্সন খুঁজতে চায় না কিন্তু, প্রথম কথা। ও না গড চায়, না আলটিমেট পার্সন চায়, ইভেন আলটিমেট সলিউশনও এখনও আশা করছে না। এই মুহূর্তে ও চায় ওর প্রবলেম থেকে সলিউশন, তাই না সর্বজিৎ? হ্যালো? হ্যাঁ দাদা। তেমন আমার এখন পটি পেয়েছে, আমার পটিতে যেতে হবে এই মুহূর্তে। আই ডোন্ট এক্সপেক্ট কালকে বিরিয়ানি হবে কি হবে না। আই ডোন্ট ইভেন এক্সপেক্ট আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো কি পারবো না। আমার পটিতে যেতে হবে। তো আমি যদি এখন কোনোভাবে আশা দেখাতে পারি যে দ্যাট ইজ দ্য ওয়ে টু পটি, বাট অলসো গিভ হিম আ লিটল ক্লু দ্যাট পটিতে গিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট হবে না। পটিতে যাও, বাট এসে অ্যাসাইনমেন্ট করতে হবে, এটাও দিয়ে রাখি। দ্যাট ইজ দ্য পারফেক্ট সার্ভিস অ্যাট দিস টাইম। যে যেখান থেকে তুমি যাও, কাজটা সেরে আসো, তোমার এখনকার যে ফুলফিলমেন্টটা হোক, হয়ে আসো, এসে তোমার বেড ইজ রেডি ফর দ্য নেক্সট স্টেপ। এইটা হলো অঙ্কিতার ক্ষেত্রে। বা প্রত্যেকের এইটার কিন্তু মাথায় রাখতে হবে যে কতটা হারি ওর এখন ক্যারিয়ারের দিকে দরকার। বাট ওকে এটাও জানানো হচ্ছে যে রিগার্ডলেস অফ ইউর ক্যারিয়ার অ্যান্ড অল, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর মেন্টাল স্টেবিলিটি। দিস ইজ দ্য, এখন যদি যুদ্ধের সময় চলে, সব যদি চাকরি বাকরি বন্ধ হয়, তো তুমি কি পাগল হয়ে মরে যাবে? না, ইউ হ্যাভ টু, তোমাকে এটা মেনে নিতে হবে। মনেরে, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, মনেরে আজ কহ যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। সত্যেরে লও সহজে, কথাটা বলে দিলেন পট করে। সত্যেরে প্রথম কথা, সত্য কোনটা জানি না, হ্যাঁ আর লওয়া মানেটা কি সেটাও জানি না। হ্যাঁ। সত্যকে লওয়া কেই বলে ধর্মানুসরণ। আচ্ছা। যে সত্যের বার্তাটা নিয়ে আসে তিনিই গুরু। হ্যাঁ, হুম। তো ওটাই জ্ঞান। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরো উন্মিলিতম येन তস্मै শ্রী, ওটাই সত্য। কিন্তু ওটাকে প্রেজেন্ট করতে আমাদের জানতে হবে। সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়াৎ, আমাকে ভালোভাবে সুন্দরভাবে সেটাকে আমাকে প্রেজেন্ট করতে হবে। এটা গেল পয়েন্ট 1। পয়েন্ট 2, হ্যাঁ পয়েন্ট 2 বলতে যাব, পয়েন্ট 1টাই, পয়েন্ট 1-এর পর পয়েন্ট 2টাই ভুলে গেলাম। তুমি একটু মিউট করো। পয়েন্ট 2টা কি, একটা কি যেন একটা বলতে যাচ্ছিলাম, আমার মাথা থেকে ফট করে বেরিয়ে গেল। একটা ছিল ওকে কোনটা দেওয়ার সেটা, দ্বিতীয় কি একটা যেন বলতে যাচ্ছিলাম, ঈশ্বর, হোয়াট এভার, আমার মাথা থেকে বেরিয়ে গেল। এই মুহূর্তে ভেবেছিলাম মাথা থেকে বেরিয়ে গেল। এনিওয়ে,
তিনি যে ঈশ্বর, তিনি যে সব দিকে, হ্যাঁ 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 মনে পড়েছে ইয়েস। আরেকটা এক্সাম্পল দিয়ে ওটা বলার ছিল যে একটা পিঁপড়ের কাছে কিন্তু একটা পুকুর যত বড়, তার কাছে সমুদ্রও তত বড়। ও বোঝে না, ও ও পুকুরটাও দেখবে পুরো সোজা এরকম দেখবে, আবার সমুদ্রটা যদি দেখো সেও এই দুপার থেকে দুটো পার, আমরা যেমন পুকুরের দুটো এন্ড দেখতে পারি, তো বুঝতে পারি যে ওটা হচ্ছে একটা লিমিটেড এরিয়াতে আছে, কিন্তু সমুদ্রের ওই দিকেও দেখতে পারি না শেষ, ওই দিকেও দেখতে পারি না শেষ, তাই বুঝতে পারি ওপারও দেখতে পারি না কি আছে, তাই বুঝতে পারি যে সমুদ্র অনন্ত বিশাল। কিন্তু একটা পিঁপড়ের কাছে পুকুরটাও ওরকম, পুকুরেরও এই দিক দেখতে পারে না, ওই দিক দেখতে পারে না, তাই না? ও পুকুরটাকেই দেখে ভাববে এটাই সমুদ্র, সমুদ্রটাকেও দেখলে ভাববে এটাও সমুদ্র। তার কাছে সমুদ্র আর পুকুরের তফাৎ নেই, কারণ ও পিঁপড়ে। কিন্তু আমরা যদি মানুষ হই আর আমরা যদি প্লেনে করে উপরে উঠি, হেলিকপ্টার করে উপরে উঠি, তখন দেখবে সমুদ্রটাকেও লিমিটেড লাগবে, বা সাগরটাকে লিমিটেড লাগবে, লেকটাকে লিমিটেড লাগবে। তারপর তোমায় স্পেসশিপ করে বাইরে পাঠানো হবে আরও উঁচুতে, তখন দেখবে সমুদ্র পৃথিবীটাকেও লিমিটেড লাগছে। তাহলে ব্যাপার হচ্ছে যে আমায় যদি সেটা জানতে হয়, আমায় যে বলছে না, আমি জানবো কি করে যে বিবেকানন্দ ইজ ডিভোটি অ্যান্ড রামকৃষ্ণ ইজ গড, বাট আমি বলবো না, এটা একটা বাজে এক্সাম্পল হয়ে যাবে। ব্যাপার হচ্ছে আমি বলবো যে ধরো আমি কি করে বুঝবো যে তিনি সব কিছুর ফুলফিলার? কোনোদিনই 100% বুঝতে পারবো না, প্রথম কথা। কারণ ইটস লাইক অ্যান অ্যাসিমটোট, আমি তাকে পৌঁছাতে পারবো বিকজ আমাকে পৌঁছাতে হবে। তিনি কি তাকে জানার জন্য তার মতো হতে হবে, যতটা তার মতো হব ততটা তাকে বোঝা যাবে। হ্যাঁ, একটা উপরি বুঝতে পারবো দেখে এটা, যে তিনি সবাইকে ফুলফিল করছে, কিছু বাদ দিচ্ছে না, এটা দেখে একটা আভাস পাওয়া যাবে। ওর জন্য বলে পুরুষোত্তমের 32টা চিহ্ন আছে, তার এটা হয় ওটা হয় সেটা, এরকম করে অনেকগুলো চিহ্ন আছে, সেটা থেকে ডিটারমাইন করা যায় তিনি পুরুষোত্তম। বাট দ্যাট পুরুষোত্তম তোমাকে যতটা হেল্প করতে পারবে, পুরুষোত্তম যদি কাউকে পাঠান পাবক, সেও তোমাকে ততটা হেল্প করতে পারবে, বিকজ পুরুষোত্তমের হাত আছে ওর মধ্যে দিয়ে। কিন্তু তুমি যদি তার হেল্প না নাও, কেউ তোমার হেল্প করতে পারবে না। তোমার মধ্যেও পুরুষোত্তম ততটাই বিরাজমান যতটা পুরুষোত্তম সবার মধ্যে বিরাজমান। তার স্পর্শে, তার সঞ্জীবনী স্পর্শে সেই বিরাজিত পরমেশ্বর জেগে ওঠেন। ওর জন্য গ্রিক ভাষায় গড শব্দটা এসেছে হু ধাতু থেকে, হু রুট, যার মানে টু ইনভোক, জাগিয়ে তোলা। আজকে যে আমরা পাঠের শুরুতে আমরা বলি আয়া হি বরদে দেবী ধৃতিকৃতি বিভাবরে, যে ডাকি আসো জাগো, আমরা আহ্বান দিই আসো জেগে ওঠো, তেমন আমাদেরও কিন্তু ওই লেভেলে পৌঁছাতে হবে। যতটা আমরা পৌঁছাবো ততটা আমি তার ঔজ্জ্বল্য দেখতে পাবো। শ্রীকৃষ্ণ সেম বিশ্বরূপ অর্জুনকে দেখিয়েছেন, সেম কিন্তু বিশ্বরূপ দুর্যোধনকে দেখিয়েছেন। দুর্যোধন মায়াবী কপটি এন তেন ঢপের চপ বলে পালিয়ে গেছে, আর অর্জুন বলে নত হয়ে হাত জোর করে বলেছেন, হে প্রভু তুমি তোমার আসন মানুষ রূপে আসন নিতে পারছি না, তো বিশাল রূপ, আমাকে পথ দেখাও। ডিফারেন্ট ইন অ্যাটিটিউড, ডিফারেন্ট ইন অ্যাকসেপ্টেন্স, ডিফারেন্স ইন রিগার্ড, তাই না? এইরকম ওইটার উপর আমি তাকে নিচ্ছি না দিচ্ছি, কী করছি, এই জায়গায় আমাকে রাখতে হবে, নাহলে বুঝতেই পারবো না, তাই না? সেইটার জন্য আমাকে সেই পদ্ধতিটা দিয়ে দিয়েছেন তিনি, প্র্যাকটিস, সৎগুরু, সৎ নাম আর সৎসঙ্গ, এইটা আমাদের করতে হয়। সৎসঙ্গ নট অ্যাজ অ্যান অর্গানাইজেশন, সৎসঙ্গ মানে সেই সঙ্গ যেখানে গেলে আমার নিষ্ঠা প্রবল হয়, সেরকম ইষ্টবাহী মানুষের সঙ্গ করা। আচ্ছা দাদা, আমার লাস্ট যে লাস্ট, কথাটা আজকে আমি, অনেক রাত হয়ে গেছে ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলছিলাম যে আমাদের পুরুষোত্তম বলেছেন যে বাঁচা এবং বাড়ার মূল উৎস হচ্ছে আমাদের ধর্ম। এবং এই মুহূর্তে আপনি যে একটা একটু কিছু মাইন্ড করবেন না প্লিজ, একটু অড উদাহরণ দিয়ে বললেন যে এই মুহূর্তে আমার এটা জরুরি। তো আমাদের আলটিমেট ওয়ে, আমরা যদি শুধুমাত্র আমাদের মানবিক লাইফেই দেখি, আমাদের আলটিমেট ওয়ে যেটা আমাদের আলটিমেটলি প্রতিটা ক্ষণে বাঁচিয়ে রাখছে, সেটাই আমাদের করা একমাত্র কর্তব্য। আমরা এটা বলতে পারি কি? সেটাই বাবা দেখো একটা কথা, তোমার
এটা এটা যখন এইভাবে এই প্রসঙ্গটা আসলো, তাহলে এটা এইভাবেই আমি বলি যে একটা হয় লাইফ সাইকেল, আচ্ছা, একটা হয় ইন্টেলেকচুয়াল খিদে, একটা হয় পেটের খিদে, তাই না? ঠাকুর বলছেন যে আগে অন্ন ব্রহ্ম, তারপর শব্দ ব্রহ্ম। এটা ঠাকুরের বাণী, পুণ্যপুঁথির বাণী। আগে অন্ন ব্রহ্ম, তারপর শব্দ ব্রহ্ম। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরিও আছে, অনেক স্টোরি দিয়ে খুব ভালো লাগে আমার এগুলো ভাবতে। যে শিব ঠাকুর বলেছিলেন যে আমি এসব মায়া ফায়াতে হ্যাঁ, মা দুর্গা নাকি এই এই গল্পগুলো দিয়ে ঋষিরা আমাদের এই জ্ঞানগুলো শেখান। যখন মা পার্বতী বলেছিলেন যে তুমি কিছু ভাত খাও, তখন শিব বলেছিলেন কি ভাত, সব তো মায়া, এটাও ভাতটাও তো অনুপরমাণু, আমিও অনুপরমাণু, আই কেন ওকে, এইসব মায়া ফায়াতে আমাকে জড়িও না এসে, এরকম একটা কিছু একটা বলেছিলেন। মা পার্বতী রেগে গেছে। এবার মা পার্বতী প্রকৃতির রূপ, অন্নর রূপ। তিনি বলেছেন ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ডের সব অন্ন গায়েব হয়ে যাক। তো পার্বতী মা লুকিয়ে গেছে, সব অন্ন টন্ন গায়েব হয়ে গেছে। এবার তারপরে দেখছে সারা দুনিয়ায় খরা, খাবার নেই, অন্ন নেই, সব পশু পাখি মানুষ সবার প্রবলেম। এইটা দেখে মায়ের তো ভোলা মন, মায়ের করুণা হয়েছে যে হায় রে, আমার এই জন্য, আমার একটু রাগ দেখানোর জন্য এটা খেতে পাচ্ছে না। তো তিনি আবার অন্নপূর্ণা দেবী হয়ে, অন্নপূর্ণে সদা পূর্ণে, তো এরকম করে অন্নপূর্ণা দেবী হয়ে এসে সবাইকে অন্ন বিতরণ করেছেন। দিদি অন্নপূর্ণা দেবীর গল্প। তখন শিব ঠাকুরও নিজের ভুলটা রিয়েলাইজ করেছেন। তিনি নিচে এসে মা অন্নপূর্ণার থেকে এরকম ভিক্ষা গ্রহণ করে ভাত নিয়ে খেয়েছেন। এই গল্পটার থেকে আমরা এটা বোঝাই যে অবশ্যই শিব ইজ দি আলটিমেট সলিউশন, অবশ্যই মা পার্বতী ইন ইটস আলটিমেট এসেন্স ইজ দি আলটিমেট সলিউশন। বাট খিদে পেলে আলটিমেট সলিউশন কাজ করে না। আর ওটাই তুমি যখন 10th ফ্লোরে যাবে না, অবশ্যই লিফটে করে তুমি ডাইরেক্ট 10th ফ্লোরে যেতে পারো, বাট ইউ হ্যাভ টু পাস থ্রু 1 and 2, 1 2 3 4 পাস করেই যেতে হবে। থ্রু দ্যাট পাথ তোমাকে যেতে হবে, তোমাকে ওই অল্টিটিউডটা ক্রস করেই না যেতে হবে। আলটিমেট সলিউশন দিতে পারি, পরমপিতা দিতে পারেন, তুমিই তো নিতে পারবে না। দ্যাটস দ্য প্রবলেম। একটা বাচ্চাকে তো এক্ষুনি যদি একদম শেষ, আমি যখন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করছি, এক্ষুনি যদি এই এত 7 8 9 10 11 12 বিএসসি এমএসসি এমফিল পোস্টডক এসব পিএইচডি এসব না করে ডাইরেক্ট যদি আমার এই ল্যাবে নিয়ে এসে এখনই এই ট্রান্সমন কিউবিটটা বুঝিয়ে দিত, তাহলে এত টাইম বেঁচে যেত। আলটিমেট সায়েন্স বসে আছে আমার এই পাশে, আমার ল্যাবে, এখান থেকেই কাজ করতো, এতটা টাইম বেঁচে যেত। ইটস নট দ্যাট ওয়ে, হয় না। ওকে প্রত্যেকটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আর ওই পুরো প্রসেসের মধ্যে যেতে হলে ওকে প্রত্যেক দিন ঘুমাতে হবে, প্রত্যেক দিন উঠতে হবে, ওর উপযুক্ত খেলাটুকুও খেলতে হবে, ওকে বড়দের কথাও শুনতে হবে, ওকে একটু গেমও খেলতে হবে, ওকে একটু ঘুরে বেড়াতে হবে, সবটা দরকার। তার মানে ও সারা বছর যা খেয়েছিল সব পেটে জমা থাকবে না, কিন্তু ওকে ওই সাইক্লিক্যাল প্রসেসগুলোর মধ্যে থেকে যতটুকু আহরণ করা যায় নিয়ে সেটাকে হজম করতে 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 অ্যাবজর্ব করতে 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 একটা স্যাচুরেশন লেভেলে এনে সেটাকে আবার রিসাইকেল করে 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 একটা ম্যাচিওর স্টেট অফ সায়েন্টিফিক মাইন্ড ডেভেলপ করে ল্যাবে ঢুকতে পারবে। এটা হচ্ছে প্রকৃতির প্রসেস, ইউ ক্যান নট বাইপাস দিস। তেমন এই প্রকৃতির প্যাসেজটা পাস করেই তুমি ব্রহ্মকে জানতে পারবে। দিস ইজ দ্য ওয়ে, বিকজ উই আর ইন প্রকৃতি। আমরা স্টেট কাট, আমি যদি বলি না আমি এসব চাই না, আমি সোজা চলে যাব, যেতে পারো। আমিও তো সিঁড়ি দিয়ে এরকম করে করে উঠতে চাই না, আমি লিফটে সোজা উঠি 4 তলায়, সোজা উঠি 22 তলায়, যদি সোজা উঠি ক্রসিং দোজ লেভেলস, এটা আমি অস্বীকার করতে পারবো না। এখানে কোনো ওয়ার্ম হোল নেই, এখান থেকে ঢুকে আমি ওখান থেকে বেরোবো, ওরম হয় না। এনিভ্যার ডোর নেই ডোরেমনের যেখান থেকে ঢুকবো ওখান থেকে বেরোবো, আমাকে এই লেভেলগুলো ক্রস করে যেতে হয়। তেমনই এখানেও আমার যদি উপরে মহাসত্য থাকেও, ওই মহাসত্যে পৌঁছানোর জন্য আমাকে ওই স্টেপগুলো ক্রস করে যেতে হয়। এই মুহূর্তে যেটা কারেন্ট রিয়ালিটি, এটা আমার দরকার। এখানে একটা ছোট্ট এক্সাম্পল মনে আসছে, লাট্টু মহারাজ বলে একজন ছিলেন,
খুব মহাভক্ত। বিবেকানন্দ বলেছিলেন, এটাই আজকে লাস্ট, লাট্টু মহারাজকে বলেছিলেন হি ইজ দ্য বিগেস্ট মিরাকেল অফ রামকৃষ্ণ। হ্যাঁ, তো লাট্টু মহারাজ একদিন বসে খুব নাম ধ্যান করছেন, ইন্সপায়ার্ড বাই আদার্স, খুব নাম ধ্যান করছেন। লাট্টু মহারাজ কেয়ারটেকারের মতো রামকৃষ্ণদেবের খেয়াল রাখতেন, কখন যাচ্ছেন পটিতে, কখন খেতে, কি পরিষ্কার করতে, এই করতে, সব খেয়াল রাখতেন। রামকৃষ্ণদেবের জোরসে পটি পেয়েছে, রামকৃষ্ণ বলছে যাবো যাবো যাবো, এই লাট্টু চল 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 চল। লাট্টু মহারাজ একদম ভাবস্থ হয়ে সমাধিস্থ হয়ে ধ্যান করছে। তারপরে এই তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ বলছে। ও আনন্দে নাম করছে, সঙ্গে সঙ্গে ছুটে এসে রামকৃষ্ণদেব জোরসে লাথি মারলেন। কাকে? লাট্টু মহারাজ। ও ছিটকে পড়লো, বলছে ঠাকুর পূজা করাচ্ছ, আমার হাগা পাইছে দেখতে পাচ্ছ না? কিসের ঠাকুর পূজা? আমারই ঠাকুর পেয়েছে, তুমি আমারই নাম করছো, আর আমার পায়খানা পেয়েছে তোমার খেয়াল নেই? তখন লাট্টু মহারাজ কনফিউজড। এই হচ্ছে আমাদের ইম্যাচিওর ব্রেনের লক্ষণ। তখন ওই সমাধিও ইম্পর্টেন্ট না। এরকম সেম এক্সাম্পল ঠাকুরের হয়েছিল। আমার ঠাকুরের ডাক্তার প্যারি নন্দী ওয়্যার হাউসে গিয়ে চাদর মুড়ি দিয়ে নাম করছে। এখন ওয়্যার হাউসে তো সব এরকম চাদর নিয়ে এরকম মুড়ি দিয়ে নাম করছে, কারণ ওয়্যার হাউসে তুমি চাদর মুড়ি দিয়েই থাকে সব কিছু। আর ঠাকুরের বিষম খেয়েছেন, কাশি করে কাশি হচ্ছে, সে প্রাণ যায় যায় প্রাণ যায় যায়। তখন সবাই মিলে প্যারিদাকে খুঁজছে, সারা প্যারিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কেউ একটা ওয়্যার হাউসে বুঝতে পেরে প্যারিদাকে ধরে এনেছে, ঠাকুরকে জল টল নাকি ওষুধ টষুধ দিয়ে ঠিক হয়েছে। তখন ঠাকুর হাসতে হাসতে বলছে, প্যারি যার নাম করছিলে সেই তো যাচ্ছিল আরেকটু হলে। এই হলো সেই এক্সাম্পল, তিনি এই লীলা করে দেখান। হ্যাঁ, যে অন্ন ব্রহ্ম, তারপর শব্দ ব্রহ্ম। অন্ন ব্রহ্ম ঠিক না হলে আমার সিস্টেম, এই জন্যই তো ভেজিটেরিয়ান খাবারের এত মাহাত্ম্য, কারণ ভেজিটেরিয়ান খাবার এই ফিজিকটা বজায় রাখে। ব্রহ্ম জানতে ভেজিটেরিয়ানিজম লাগে না, ব্রহ্ম জানতে কিছুই লাগে না। বাট প্রবলেম হচ্ছে আমরা এসেছি যখন এই প্রাকৃতিক ওয়েতে, প্রাকৃতিক নিয়মে ফেসে আমাকে বেরোতে হবে থ্রু দ্যাট অনলি। আমি যেভাবে জটটা ফিতেতে বেঁধেছি, এখন জোরে টানাটানি করে বা কাঁচি দিয়ে কেটে বেরোতে চাইলে হবে না, আমাকে ওই ফাঁক ফাঁক দিয়ে রিভার্স এনে 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 আমাকে সুতোর প্যাঁচটা খুলতে হবে। দিস ইজ দ্য ল, দিস ইজ দ্য ল অফ দ্য ইউনিভার্স। কিছুটা এক্সপ্রেস করতে পারলাম সর্বজিৎ ভাই? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা একটা মনন করো, এটা মনন করো। এটা আমিও এখনও কিন্তু পুরোপুরি আমরা রিয়েলাইজ করিনি বলেই কিন্তু আমাদের ছটফটানি আছে। আর ছটফটানি ভালো, দেখো নিজে ভেবে ভালো করে। তুমি নানা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে পড়ো, নানা প্রসঙ্গ তৃতীয় খণ্ড, আর নানা প্রসঙ্গ প্রথম খণ্ডের প্রথম চ্যাপ্টার থেকে পড়ো। নানা প্রসঙ্গ তৃতীয় খণ্ডটা জাস্ট একটু ঘেটে দেখতে পারো, আর কথা প্রসঙ্গ তারপরে স্টার্ট করো। কিন্তু পড়ো, এটা বললাম, ঠিক আছে দাদা। মেক শিওর ইট ইজ অফ সাম ইউজ, নাহলে এটা কিন্তু বেকার যাবে। পড়ো অবশ্যই, তাহলে আমরা আবার এটা নিয়ে কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, সবাইকে আমার খুব কৃতজ্ঞতা। এতক্ষণ আমার তো এখানে 2:03 রাত, কালকে ভোরবেলা আমাকে ল্যাবে যেতে হবে। আমার বন্ধু আমাকে একটা লেজ দিল, সল্টেড লেজ। এখন আমার বন্ধু নারুটো বলে একটা অ্যানিমে আছে, ওটা দেখছে এখন রাত্রেবেলা। কালকে আমার রোববার ল্যাব আছে। হ্যাঁ, ও লেজ খাচ্ছে আর অ্যানিমে দেখছে, খুব ভালো কথা। আর আমার কালকে সকালে ল্যাব আছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। জয়গুরু, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। খুব ভালো এরকম ইন্টারঅ্যাক্টিভ জিনিস হবে। শিবম ভাই, ইউ ডিড ভেরি গুড টুডে। সর্বজিৎ ভাই অলসো গুড। অঙ্কিতা অ্যাজ অলওয়েজ ভেরি গুড। আরও সবাইকে আমরা এর মধ্যে ইনভলভ করব। ঠিক আছে, জয়গুরু। বন্দে পুরুষোত্তম। অরুণাবোধা, থ্যাংক ইউ। वंदे पुरुषोत्तमं वंदे आर्यपीतॄन् वंदे मातृवर्गान् वंदेऽहं कृष्टिदैवतान् परम प्रेम जी की जय। जय गुरु।